আজ আমরা ক্লাস 10-এর যে পাঠ্য অংশটা নিয়ে আলোচনা করব সেটা হলো পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি। পেজ নাম্বারটা আমি বলছি তোমাদের, 97। দেখে নাও, পেজ নাম্বার 97। এবার মূল রচনাতে যাবার আগে আমি একটু বলে দিই যে এখান থেকে তোমাদের পরীক্ষায় ঠিক কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। পথের দাবি যেহেতু একটা উপন্যাসের অংশ, এটা ঠিক গল্প নয়, এখান থেকে তোমাদের পরীক্ষায় মোট 4 ধরনের কোয়েশ্চেন আসবে। নাম্বার 1 এমসিকিউ, বহু বিকল্পীয় প্রশ্ন, একটা 1 নম্বর করে। নেক্সট হচ্ছে এসএকিউ, কম বেশি 20 শব্দে উত্তর, সেগুলো প্রত্যেকটা 1 নম্বর করে। দেন হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রত্যেকটা 3 নম্বর করে। তুমি একটা ফ্ল্যাট 3 নম্বরের কোয়েশ্চেন পেতে পারো, বা 1+2, 1+1+1 এভাবে ভেঙে ভেঙে পেতে পারো। আর যেটা 4th টাইপ অফ কোয়েশ্চেন, সেটা হলো ব্রড কোয়েশ্চেন বা রচনাধর্মী যে প্রশ্ন, সেগুলো একটা 5 মার্কসের করে। তুমি একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন পেলে, আবার হয়তো 1+4, 2+3 বা 2+1+2 বিভিন্নভাবে ভেঙে ভেঙেও তুমি পেতে পারো। এবার যেটা বলা সেটা হচ্ছে যে যত ভালো করে পড়বে, বানান ভুল যত কম করবে, যত ঠিকঠাক একদম কোয়েশ্চেন যে অ্যাঙ্গেলে চেয়েছে সে অ্যাঙ্গেলে তুমি আনসার করতে পারবে, ততই তুমি প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু ফুল মার্কস তুলে নিতে পারবে। এবং বাংলাতে এখনকার দিনে অন্তত 96-97 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপারই নয়, এটা আমি বলছি তোমাদের। সুতরাং তোমরাও একটু চেষ্টা করো, যেভাবে আমি পড়াচ্ছি, যে অ্যাঙ্গেল থেকে পড়াচ্ছি সেগুলো ভালো করে দেখো, তাহলেই দেখবে কোয়েশ্চেনের আনসারগুলো করতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো টেক্সট আরম্ভ করবার আগে আমি চলে যাব সরাসরি লেখক পরিচিতি অংশটা যেটা রয়েছে সেখানটাতে। সবাই একটু হাতের কাছে পেন্সিল রাখবে, আমিও যেরকম পেন পেন্সিল গুছিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ, সেরকমভাবে সবাই একটু হাতের কাছে পেন্সিল রাখবে। পেজ নাম্বার 103, 103 নম্বর পৃষ্ঠা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় টিক মার্ক করে দেবে। পুরো অংশটাই আমাদের পড়তে হবে, তার মধ্যে যে অংশটা বা যে অংশগুলো আমাদের পরীক্ষার পারপাসে খুব দরকার, কোয়েশ্চেন আসে ছোটোখাটো, সেগুলো আমি আন্ডারলাইন করতে করতে যাব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম মৃত্যুর সাল এখানে দেওয়াই রয়েছে, 1876 থেকে 1938, জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে। রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম। এবার তার যে বিভিন্ন ধরনের লেখা, গল্প বলো, উপন্যাস বলো, বিভিন্ন ধরনের যে লেখা, সেখানে তার অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। এবার কোন বিষয় তার উপন্যাস বা তার রচনাগুলোর মধ্যে প্রাধান্য পেয়েছে? বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সম্ভাবনা তার গল্প উপন্যাসে আশ্চর্য মুন্সিয়ানায় ভাষারূপ পেয়েছে। এই যে টার্মটা আমরা পেলাম মুন্সিয়ানা, এটার মানে হচ্ছে দক্ষতা। তাহলে যদি এবার এরকম একটা ছোট্ট কোয়েশ্চেন আমরা করি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় মূল কোন ভাব ফুটে উঠেছে বা কোন বিষয় তার রচনায় প্রাধান্য পেয়েছে, তোমার আনসার হবে বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সম্ভাবনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প উপন্যাসে প্রধানভাবে ভাষারূপ লাভ করেছে। এবার উপন্যাস, আমি উপন্যাস টার্মটা আন্ডারলাইন করলাম, আর ইন্ডিভিজুয়ালি টিকমার্ক করতে করতে যাচ্ছি উপন্যাসগুলোর নাম। বরদিদি, পল্লী সমাজ, দেবদাস, বিন্দুর ছেলে, রামের সুমতি, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত, শ্রীকান্তের আবার 4টে পর্ব আছে কিন্তু, শেষ প্রশ্ন প্রভৃতি। এবার ছোট গল্প, এখানেও আমি আন্ডারলাইন করলাম ছোট গল্প টার্মটা। ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লালু। এখন এটা যে একটাই ছোট গল্প তা না, লালু বলে যে ছেলেটি রয়েছে, যে বাচ্চা ছেলেটি রয়েছে, তাকে নিয়ে তিনি অনেকগুলো গল্পই রচনা করেছেন, একটা সিরিজ বলা যেতে পারে। লালু এছাড়া রয়েছে মহেশ, অভাগীর স্বর্গ ইত্যাদি।
পাঠ্য রচনাটি তার পথের দাবি উপন্যাসের অংশবিশেষ। এটা নিয়ে আমি পরে ডেফিনেটলি আবার আলোচনা করব। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি পক্ষপাতের অভিযোগে এই উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যে বেসিক ইনফরমেশনটুকু আমাদের না জানলেই নয়, সেটুকু হচ্ছে যে একটা গ্রামে তার জন্ম, এবং তিনি চারিদিকে, যদি আমরা তার জীবনী পড়ি, যখন তোমরা বড় হবে, যদি সময় পাও, যদি পড়ো, তাহলে দেখবে যে তিনি কোনোদিন একটা জায়গায় আবদ্ধ থাকেননি। বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন, এবং যেসব জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন, যেসব মানুষের সান্নিধ্যে তিনি এসেছেন, সেই বিপুল বিচিত্র অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে তার গল্প এবং উপন্যাসগুলোর মধ্যে। বিশেষ করে বাংলার যে গ্রাম জীবন এবং সাধারণ মধ্যবিত্ত মানুষের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, তাদের জীবনের যে স্বপ্ন, এইগুলোই তার রচনায় প্রাধান্য পেয়েছে। অনেকগুলি উপন্যাস রেখেছেন, উপন্যাসগুলোর নাম একটু আমাদের জেনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসে। ধরো 4টি উপন্যাসের নাম দিয়ে দিল, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে শরৎচন্দ্রের লেখা উপন্যাস কোনটা। একই জিনিস ছোট গল্পের ক্ষেত্রেও খাটে, এগুলো একটুখানি পড়ে রাখতে হবে। এবারে আমরা টেক্সট আরম্ভ করবই ডেফিনেটলি। টেক্সট শুরু করবার আগে একটু টেক্সটটা সম্পর্কে প্রাথমিক কিছু কথাবার্তা আমাদের জেনে রাখা দরকার। যেমন প্রথম কথাটাই হচ্ছে পথের দাবি। এটি একটি রাজনৈতিক উপন্যাস। বিভিন্ন রকমের উপন্যাস হয়, সামাজিক উপন্যাস হতে পারে, ঐতিহাসিক উপন্যাস হতে পারে, তেমনি এটা হচ্ছে একটা রাজনৈতিক উপন্যাস, যেখানে ব্রিটিশ সরকারের শাসনের নামে ভারতবর্ষে তারা কীরকম শোষণ, অত্যাচার, নিপীড়ন চালাচ্ছিল, সেইগুলোর কথা যেমন আছে, তেমনি ভারতবাসীকে সমস্ত শোষণের হাত থেকে মুক্তি দেবার জন্য যে বিপ্লবী কাজকর্ম করছিলেন, সেই বিপ্লবীদের কার্যকলাপ সম্পর্কে বিশদে বলা রয়েছে। সেই জন্য এটাকে আমরা বলছি একটা রাজনৈতিক উপন্যাস। এর প্রকাশকাল 1926 খ্রিস্টাব্দে। কিন্তু যেহেতু এখানে ব্রিটিশ বিরোধী অনেক রকম কথাবার্তা রয়েছে, বিশেষ করে বিপ্লবীদের সমর্থনেই উপন্যাসটা রচিত, সেই জন্য ব্রিটিশ সরকার 1927 সালে এটিকে ব্যান করে দেয়, নিষিদ্ধ ঘোষিত হয় পথের দাবি উপন্যাসটি। এবার এই পথের দাবি উপন্যাসে আমরা যে কজন মেন ক্যারেক্টারকে পাবো সেই সম্পর্কে একটু আলোচনা করে নিই। একজন হচ্ছেন সব্যসাচী মল্লিক। সব্যসাচী মল্লিকের এই উপন্যাসের যেটুকু অংশ আমাদের পাঠ্য, সেখানে তার কোনো সরাসরি কোনো ডায়লগ বলো বা তার কোনো ভূমিকা আমরা কিন্তু পাচ্ছি না, তাকে সরাসরি পাচ্ছি না। ডেফিনেটলি গল্পটা পড়তে পড়তে আমরা বুঝতে পারবো যে ইনডাইরেক্ট বা পরোক্ষ উপস্থিতি আছে, কিন্তু প্রত্যক্ষ উপস্থিতি নেই। তার পরিচয়টা কি? তিনি বিপ্লবী, ব্রিটিশ পুলিশের চোখে তিনি রাজবিদ্রোহী, সেই জন্যই তার সম্পর্কে বলা হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট। পলিটিক্যাল সাসপেক্ট কথাটার অর্থই হচ্ছে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি। হয়ে গেল। এবারে নেক্সট সেকেন্ড যে ক্যারেক্টারটা আসছে, অপূর্ব হালদার। এই অপূর্ব হালদার, যাকে আমরা উপন্যাসের এই অংশটাতে অপূর্ব বলেই পাচ্ছি, তার পরিচয় কি? এমএসসি পাস, তার বাবা একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তিনি ইউরোপীয় আদব কায়দায় বিশ্বাসী, whereas অপূর্ব কিন্তু হিন্দু সংস্কারে বিশ্বাসী এবং সে নিজেও খেলাধুলায় পারদর্শী। এবার সে যখন এমএসসি পাস করলো, ডিগ্রি অর্জন করলো, বোথা কোম্পানির চাকরি পেল, তখন চলে এলো বর্মার রেঙ্গুনে। তার মায়ের এ ব্যাপারে প্রথম দিকটা একটু আপত্তি ছিল যে ছেলে এত দূরে যাবে, কিন্তু পরবর্তীকালে ছেলের ভবিষ্যতের কথা ভেবেই তিনি এতে সম্মতি দেন। এবার যখন অপূর্ব রেঙ্গুনে চলে এলো বোথা কোম্পানি চাকরি নিয়ে, তখন তার সঙ্গে ছিল তাদের বাড়ির পুরনো পাচক তেওয়ারি। পাচক অর্থাৎ রান্নার ঠাকুর যাদেরকে বলা হয়, যার নাম তেওয়ারি, সেই তেওয়ারি অপূর্ব সঙ্গে সঙ্গে রেঙ্গুনে চলে এসেছিল। এবার আরেকজন যে ক্যারেক্টারকে আমরা পাবো, সেই ক্যারেক্টারের নাম হচ্ছে
নিমাই বাবু। তার পরিচয়টা কি? তিনি রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের বড় কর্তা, খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, তিনি অপূর্বদের আত্মীয় এবং অপূর্বর বাবাই তার চাকরিটা করে দিয়েছিলেন। সুতরাং এহেন যে মানুষটি, যিনি অপূর্বদের আত্মীয়, যিনি নিজেও বাংলাদেশের মানুষ, তিনি কিন্তু ব্রিটিশ সরকারের হয়ে যখন চাকরি করছেন, তখন বাংলার বিপ্লবীদের তিনি শিকারের মতো তাড়া করে 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 বেড়াচ্ছেন। যে বিপ্লবীদের অন্যতম প্রধান হচ্ছেন সব্যসাচী মল্লিক। সেই কারণেই আমরা দেখব, যখন আমরা পড়ব উপন্যাসটা, যে অপূর্ব এক জায়গায় বলছে যে নিমাই বাবু আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয় হতে পারেন, কিন্তু আমার দেশের চেয়ে তিনি আমার নিজের লোক নন। বিশেষ করে সব্যসাচী মল্লিকের চেয়ে তিনি তো আমার আপনার হতেই পারেন না। কেমন? তাহলে এই বিষয়গুলো আমরা পড়ে নিলাম। এবারে একটু পূর্বসূত্র যদি ধরিয়ে নিই, পূর্বসূত্র আমরা যেটা দেখব, যে অপূর্ব সে চাকরি নিয়ে চলে এসেছে রেঙ্গুনে। রেঙ্গুনে তার অফিসের কাছেই একটা বাড়িতে সে ভাড়া থাকতো। এবারে তার ওপর তলায় ভাড়া থাকতেন একজন খ্রিস্টান ভদ্রলোক এবং তার মেয়ে। ভদ্রলোকের নাম জোসেফ সাহেব। তিনি একেবারেই এদেশীয়দের, অর্থাৎ নেটিভ ইন্ডিয়ান যারা, তাদেরকে একেবারেই পছন্দ করতেন না, ঘৃণা করতেন। তার কারণে অপূর্বকে বারবার বিভিন্নভাবে হেনস্থা হতে হয়েছে। কিন্তু তার যে মেয়ে ভারতী, সেই মেয়েটি কিন্তু নম্র ভদ্র স্বভাবের। তার সঙ্গে কিন্তু অপূর্বর কোনো বিরোধিতা নেই। একদিন এমন একটা ঘটনা ঘটলো যখন অপূর্ব বাড়িতে ছিল না এবং ঘটনাচক্রে তেওয়ারিও বাড়িতে ছিল না। সেই সময় অপূর্বর বাড়িতে চুরি হয়ে গিয়েছিল। এবার সমস্ত কিছুই চোরেরা হয়তো নিয়ে যেতে পারত, কিন্তু ওই যে বললাম ভারতী, তার তৎপরতায় চোরেরা শুধুমাত্র টাকা কড়িটুকুই নিয়ে যেতে পেরেছে। ভারতী সে চোর তাড়িয়েছে, নিজে উদ্যোগী হয়ে অপূর্বর ঘরের দরজায় নিজের একটা তালা আটকিয়েছে এবং অপূর্ব ফিরলে সমস্ত বৃত্তান্ত তাকে জানিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরের দিন সকালবেলায় অপূর্ব চলেছে থানার উদ্দেশ্যে চুরির ঘটনার রিপোর্ট দেবে বলে। পথে তার সঙ্গে দেখা হচ্ছে, যেটা আমি এক্ষুনি বললাম, রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের বড় কর্তা নিমাই বাবুর সঙ্গে। কারণ নিমাই বাবু তখন সদল বলে চলেছেন জাহাজ ঘাটে। কারণ তার কাছে গোপন সূত্রে খবর ছিল, জাহাজ ঘাটে যে জাহাজটা এসে ভিড়েছে সেখানে ছদ্মবেশী সব্যসাচী মল্লিক আছেন। কিন্তু জাহাজ ঘাটে যাওয়া হলো, অপূর্ব সঙ্গে ছিল বলাই বাহুল্য, সব্যসাচী মল্লিককে পাওয়া গেল না। তখন আবার নিমাই বাবু অপূর্বকে নিয়েই থানায় এলেন। এইখান থেকে আমাদের পাঠ্য অংশটা আরম্ভ হচ্ছে। একটু আমি জায়গাটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে তোমাদের টেক্সটটা যেখান থেকে শুরু হলো। এখানে কিন্তু কোনো উপন্যাসের অংশটা কিচ্ছু নেই। এটা পেজ নাম্বার 97। আমাদের মেন টেক্সট শুরু হচ্ছে পেজ নাম্বার 98 থেকে। সেখানে কি বলা হচ্ছে দেখো। আমরা কিন্তু এখানে যা যা দেখছি, যা যা পড়ছি, সবটাই কিন্তু অপূর্বর চোখ দিয়ে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হল ঘরে জনছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। লোকটি কাশিতে কাশিতে আসিল। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে।
বয়স 30-32 অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধহয় বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে। ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যেই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাই বাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষিত করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? তাহলে এই অংশটার মধ্যে আমরা যেটা পড়লাম যে অপূর্ব থানার বড় বাবু নিমাই বাবুর সঙ্গে পুলিশ স্টেশনে প্রবেশ করলো এবং সে দেখলো যে পুলিশ স্টেশনের সামনেই যে হল ঘর, বিরাট প্রশস্ত যে জায়গাটা, সেখানে জনাছয়েক বাঙালি তাদের মোট ঘাট অর্থাৎ টিনের তোরঙ্গ, বাক্স, প্যাঁটরা, পুঁটলি সব নিয়ে বসে আছে। তোরঙ্গ অর্থাৎ ট্রাঙ্ক, সুটকেস ঠিক নয়। আগেকার দিনে যে বড় বড় বিশাল আকৃতির যে টিনের ট্রাঙ্কগুলো হতো, যার মধ্যে অনেক জিনিসপত্র ধরতো। এখনকার দিনেও তুমি যদি বড়বাজার এলাকায় যাও তাহলে তুমি এরকম টিনের ট্রাঙ্ক কিন্তু পাবে। তো এই রকম জনাছয়েক বাঙালি তাদের টিনের ট্রাঙ্ক, তাদের পোটলা পুঁটলি জিনিসপত্র নিয়ে বসেছিল। এরা সবাই এসেছে কিন্তু ওই জাহাজটাতে করেই, যে জাহাজের উদ্দেশ্যে নিমাইবাবু গেছিলেন। এবার থানার যিনি মেজবাবু, তার নাম হচ্ছে জগদীশবাবু। তিনি ইতিমধ্যেই এদের টিনের ট্রাঙ্ক, এদের মোটঘাট সব খুলে খানা তল্লাশি আরম্ভ করে দিয়েছেন। কারণ কি জানি, কেউ হলেও হতে পারে হয়তো সব্যসাচী মল্লিক। শুধু একজন ব্যক্তিকে নিয়ে তার অত্যন্ত সন্দেহ হওয়ায় তাকে আলাদা একটা ঘরে আটক রাখা হয়েছে। এবার এই যে জনাছয়েক বাঙালি বসেছিল, এরা সকলেই উত্তর ব্রহ্মে ছিল। অর্থাৎ এখনকার দিনে যেটাকে আমরা বার্মা বলি, সেই বর্মার কথা বলা হচ্ছে। এরা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানি যে রয়েছে তার তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করত। কিন্তু সেই উত্তর ব্রহ্ম এলাকার জল হাওয়া এদের কারোরই সহ্য না হওয়ায় এরা জাহাজে করে রেঙ্গুনে চলে এসেছে কাজের খোঁজে। এবার এদের সমস্ত মোট ঘাট, টিনের ট্রাঙ্ক ইত্যাদি খানা তল্লাশি হয়ে গেছে। নাম ধাম বিবরণ সমস্ত জেনে ঠেনে নিয়ে সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করে এদেরকে ছেড়েও দেওয়া হয়েছে। এবার যে লোকটিকে নিয়ে জগদীশবাবুর অত্যন্ত সন্দেহ হয়েছিল, সেই লোকটিকে অর্থাৎ কোট আনকোট পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সামনে আনা হলো। অর্থাৎ থানার বড়বাবু চলে এসেছেন, এবার ব্যাপারটা তিনি হ্যান্ডেল করে নেবেন। যে লোকটি এলো, অপূর্ব চোখ দিয়ে আমরা সেই মানুষটিকে দেখছি যে তার বয়স 30-32-এর বেশি নয়, এবং এককালে সত্যি বোঝা যায় যে খুব ফর্সা ছিল মানুষটি, কিন্তু হয়তো দিনের পর দিন রোদে রোদে ঘুরে ঘুরে সেই অত্যন্ত ফর্সা রং তামাটে হয়ে গেছে এবং খুব কাশছে মানুষটি, খুব ভগ্ন স্বাস্থ্য তার। এই যে এইটুকুনি আসতেই যে এতখানি কাশছে, সেই কাশির পরিশ্রমে সে হাঁপাতে লাগছে রীতিমতো। তার এই ভগ্ন স্বাস্থ্য, তার এই কাশি, এ সমস্ত দেখে বোধ হয় যে কোনো একটা দুরারোগ্য ব্যাধিতে যেন সে আক্রান্ত। সংসারের মেয়াদ তার আর বেশি দিন নেই, খুব শীঘ্রই লোকটি মারা যাবে। কিন্তু কিন্তু যেটা অপূর্বর দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে ওই মানুষটির চোখের দৃষ্টি। সেই চোখ বড় না ছোট,
গোল গোল নাকি টানা টানা, উজ্জ্বল নাকি প্রবাহীন, এ সমস্ত তর্কে যাওয়াটাই বৃথা। কারণ কথা হচ্ছে চোখের দৃষ্টিটা নিয়ে। এই রকম অতল স্পর্শী গভীর জলাশয়ের মতো অন্তর্ভেদী দৃষ্টি অপূর্ব খুব কমই দেখেছে। বিশেষ করে একজন তেলের খনির কারখানায় কাজ করা মিস্ত্রির পক্ষে এই রকম অন্তর্ভেদী দৃষ্টি হওয়াটা একটু হলেও অস্বাভাবিক তো বটেই। এবং এতটাই গভীর জলাশয়ের মতো গভীর সেই দৃষ্টি, এতটাই অন্তর্ভেদী সেই দৃষ্টি যে ভয় করে সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে। ভয় করে এইটা ভেবে যে এই রকম অন্তর্ভেদী যার দৃষ্টি, যে তোমার ভেতরটা পুরো দেখে নিতে পারছে, তার সামনে কিন্তু কোনো কৌশল চলবে না, বরং সাবধানে দূরে দাঁড়ানোই ভালো। অপূর্বর চোখে যেটা পড়ছে সেটা কিন্তু পুলিশ কর্তাদের চোখে পড়ছে না। কারণ এইটা খেয়াল রেখো যে পুলিশ, সব জায়গার পুলিশই প্রায় একই। আমি কিন্তু পুলিশকে খুব ছোট করছি না, কিন্তু যেটা হয় যে পুলিশেরা সাধারণভাবে একটু গোদা যে জিনিস, অর্থাৎ একদম সামনে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়েই তারা বেশিরভাগটাই ব্যস্ত থাকেন। তার আড়ালে যেটা দেখা যেতে পারতো একটু চেষ্টা করলে হয়তো, সেই রকম তাদের পর্যবেক্ষণ শক্তি খুব একটা থাকে না। এখানেও ঠিক একই ব্যাপার হয়েছে। অপূর্বর চোখে প্রথমেই পড়েছে সেই পলিটিক্যাল সাসপেক্টের চোখের দৃষ্টিটা, তার যে অসাধারণত্বটা। কিন্তু পুলিশের বড় কর্তা নিমাই বাবুর চোখে পড়েছে তার যে পোশাক পরিচ্ছদ। এবং একজন তেলের খনির মিস্ত্রির পক্ষে এই রকম পোশাক পরিচ্ছদ যে সম্পূর্ণ বেমানান, সেইটা ভেবে তার এতই হাসি পেয়েছে যে তিনি হাসতে হাসতেই অপূর্ব দৃষ্টি সেই দিকে আকৃষ্ট করে বলছেন যে বাবুটির স্বাস্থ্য গেছে, কারণ এই তো ভগ্ন স্বাস্থ্য, এই তো কাশছে, হয়তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তাই না? কি বলো অপূর্ব? তাহলে যেটা বললাম, ওই যে বাইরের যে পোশাক পরিচ্ছদ, যে গোদা ব্যাপারগুলো, সেইগুলোতে পুলিশের চোখ আটকাচ্ছে। কিন্তু সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি থাকলে অপূর্ব যেটা একদম সাধারণ মানুষ হয়ে বুঝতে পেরেছে, সেটা পুলিশও কিন্তু বুঝতে পারতেন, কিন্তু পারলেন না। এবার তাহলে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আমাদের খুব আসে সেটা হচ্ছে, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। কোয়েশ্চেনটা হচ্ছে কি দেখা গেল? পুলিশ স্টেশনে প্রবেশ করে কি দেখা গেল? তোমার আনসার কি হবে? পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সামনের হল ঘরে জনা 6 বাঙালি মোট ঘাট নিয়ে বসে আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়ে তদারক শুরু করে দিয়েছেন। এই পর্যন্ত হচ্ছে তোমার আনসার। কেমন? এবার এই জায়গাটা আমরা একটু সার্কেল করে নেব, জন 6 বাঙালি। এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব সেটা হচ্ছে, পুলিশ স্টেশনে কতজন বাঙালি বসেছিল? পুলিশ স্টেশনে কতজন বাঙালি বসেছিল? পুলিশ স্টেশনে জনা 6 বাঙালি বসেছিল। হয়ে গেল। এবারে এই যে জগদীশ বাবু, এটা আমি সার্কেল করে দিলাম। জগদীশ বাবু ইনি হচ্ছেন থানার মেজবাবু। কেমন? কারণ এর আগেই আমরা পড়ে এসেছি যে রেঙ্গুনে পুলিশের বড় কর্তা, বা যাকে আমরা এরপরে বড় বাবু বলে পাবো, তিনি হচ্ছেন নিমাই বাবু। আচ্ছা, এবারে এই জায়গাটা দেখো, ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল।
সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। তাহলে এই জায়গাটা আমরা ব্র্যাকেট করে যদি একটা কোয়েশ্চেন এরকম ভাবে ধরে নিই যে পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কেন সেইখানে এসেছিল, তোমার আনসার হবে যে পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানি তেলের খড়ির কারখানায় মিস্ত্রির কাজ করছিল, সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে এসেছিল। ব্যাস হয়ে গেল তোমার এটা। এবার হচ্ছে এই জায়গাটা পলিটিক্যাল সাসপেক্ট, এইটা ভীষণভাবে চাওয়া হয় যে কথাটির অর্থ কি। পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ হচ্ছে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি। রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি। কি নাম তার? সব্যসাচী মল্লিক। কেমন? সেই সব্যসাচী মল্লিক সন্দেহে একজনকে আলাদা একটা ঘরে আটকে রাখা হয়েছিল, তাকে এবার নিমাই বাবুর সামনে হাজির করা হলো। তাহলে এই জায়গাটা ধরে নাও, নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। এইটুকু জায়গা যদি আমি কোয়েশ্চেনটা এভাবে নিই যে কাকে নিমাই বাবুর সামনে হাজির করা হয়েছিল, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যে ব্যক্তিকে পুলিশ স্টেশনে আলাদা একটি ঘরে আটকে রাখা হয়েছিল সেই ব্যক্তিকে নিমাই বাবুর সামনে হাজির করা হলো। এই হচ্ছে তোমার আনসার। আচ্ছা, এবারে বয়স 30-32-এর অধিক নয়, এখান থেকে ভীষণভাবে কোয়েশ্চেন চাওয়া হয়। কিরকম কোয়েশ্চেন চাওয়া হয় সেটা হচ্ছে সব্যসাচী মল্লিকের বয়স কত? সব্যসাচী মল্লিকের বয়স কত? বিভিন্ন রকম অপশন আসে, তার মধ্যে যে অপশনটা থাকে 30-32 সেটাই তোমার আনসার হবে। এবার এইটা সব্যসাচী মল্লিকের বয়স কত এভাবেও আসতে পারে, বা গিরিশ মহাপাত্রের বয়স কত সেভাবেও কিন্তু আসতে পারে। এবার কেবল আশ্চর্য, কোন আশ্চর্যের কথা বলা হয়েছে? আমি ঠিক ব্র্যাকেট করে দিলাম। যদি এটা আমার কোয়েশ্চেন হয় কোন আশ্চর্যের কথা বলা হয়েছে, তাহলে তোমার আনসার হবে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত যে ব্যক্তিকে নিমাই বাবুর সামনে হাজির করা হলো সেই ব্যক্তির রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি হচ্ছে ভীষণ আশ্চর্যের বিষয়। ক্লিয়ার সবার কাছে? বেশ, এবার এই কোয়েশ্চেনটা নিয়ে নাও। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল, এটা তোমার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি? সেটা হলো অপূর্ব কোন দিকে তাকিয়েছিল? অপূর্ব কোন দিকে তাকিয়েছিল? এখানে যে আনসারটা হবে যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত যে ব্যক্তিকে নিমাই বাবুর সামনে হাজির করা হলো তার অদ্ভুত চোখের দৃষ্টি যা গভীর জলাশয়ের মতো অন্তর্ভেদী, সেই চোখের দৃষ্টির দিকে অপূর্ব মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তাহলে মুখটার দিকে নয়, কিন্তু চোখের দৃষ্টিটার দিকে, যেটা অদ্ভুত এবং গভীর জলাশয়ের মতো অন্তর্ভেদী। হয়ে গেল। এবার এই কোয়েশ্চেনটা আসে না এমন নয়, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এখানে পরিষ্কার
ছোট্ট করে তো কোয়েশ্চেনটা আসবে না, এটা অন্তত 5 মার্কসের কোয়েশ্চেন। ফলে তুমি প্রসঙ্গ ধরাবে যে কার লেখা, কোন উপন্যাসের অংশ ইত্যাদি সমস্ত কিছু বলে নেবে। নিয়ে তারপরে যেটা তুমি বলে দেবে যে বাবুটি বলতে এখানে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যে গিরিশ মহাপাত্রকে নিমাইবাবুর সম্মুখে ধরে আনা হয়েছিল তার কথা বলা হয়েছে। এবার স্বাস্থ্যের পরিচয় দিতে গিয়ে তার বয়সটা উল্লেখ করবে, তার ভগ্ন স্বাস্থ্য উল্লেখ করবে, তার প্রচণ্ড কাশির চোটে তার যে হাঁপ ধরে যাচ্ছে, সেটা মনে হচ্ছে সংসারের মেয়াদ আর বেশি দিন নেই, কোনো দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত, এইটা বলবে। চোখের দৃষ্টির কথাটা কিন্তু আনবে না, তাহলেই তোমার আনসারটা কন্ট্রাডিক্ট করবে। কারণ স্বাস্থ্য গেছে, স্বাস্থ্য বলতে কিছু নেই, ফলে ওইগুলো। এবার শখের পরিচয়টা আমরা এর নেক্সট প্যারাগ্রাফে পাবো, যে যখন পুলিশের বড় কর্তা অপূর্বকে জিজ্ঞাসা করছেন যে স্বাস্থ্য তো গেছে বাবুটার, দেখো শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে, তাই না? তখন অপূর্ব তার পোশাক পরিচ্ছদের দিকে তাকাচ্ছে। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহার এবার এইখান থেকে পুরো বাবুটির শখের পরিচয় শুরু হলো। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে, এমনই ছোট করিয়া ছাঁটা। মাথায় চেরা সিথি, অপর্যাপ্ত তৈলনিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নাই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুলমোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা। বার্নিশ করা পামশু, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। এইখানে গিয়ে ব্র্যাকেট আমি ক্লোজ করলাম। এইটা হচ্ছে যেটা আমি এক্ষুনি বললাম শখ, এই জায়গাটা আমি লিখে দিলাম বাবুটির শখের পরিচয়। এবার এই জায়গাটা একটু আমরা ভেবে নেব, বুঝে নেব যে অপূর্ব তার পোশাক পরিচ্ছদের দিকে তাকিয়ে হাসি গোপন করলো কেন। কারণ ভীষণ হাসি পেয়ে গেছে তার, যে একটা সামান্য তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল, তার এই রকম উৎকট সাজ পোশাক সেই ব্যক্তির কাছে খুব বাহারি, খুব বিলাসিতার পরিচয়, কিন্তু বাকিরা যারা দেখছে তাদের কাছে নেহাতি উৎকট, এবং হাসি চাপা যায় না এমন। অপূর্ব হাসি চাপতে পারছে না, ফলে সে অন্যদিকে মুখ ফিরিয়ে তার হাসি চাপবার চেষ্টা করছে। কারণ হাজার হলেও সে পুলিশের বড় কর্তার সঙ্গে থানায় এসেছে, সুতরাং সকলের সামনে, বিশেষ করে বাকি পুলিশ কর্মচারী এবং যাদেরকে মোটামুটি অপরাধী সন্দেহে আরও থানায় ধরে রাখা হয়েছে, তাদের সামনে হাসিটা খুব বেমানান, খুব অভব্য আচরণ বলে বোধ হবে। সেই জন্যেই অপূর্ব অন্যদিকে মুখ ফিরিয়ে কোনো মতে তার হাসি গোপন করল। এবার কি এমন আছে তার পোশাক পরিচ্ছদে এই যে লোকটাকে ধরে আনা হয়েছে? প্রথম কথা হচ্ছে যে তার মাথার চুল, মাথার সামনের দিকটা বড় বড় চুল ঝাঁকড়া হয়ে রয়েছে, কিন্তু ঘাড় আর কানের দিকে এতটাই ছোট ছোট করে ছাঁটা যে প্রায় নেই বললেই চলে। এবং সে চুলও কি আর যে সে চুল, সে হচ্ছে একেবারে অপর্যাপ্ত তৈলনিষিক্ত, অনেক দিন ধরে ভালো মতো তেল দেওয়া হয়নি, ফলে শক্ত শক্ত চুল হয়ে গেছে, রুগ্ন চুল হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কয়েকদিন আগেই হয়তো ভীষণভাবে তেতে লেবুর তেল মাখা হয়েছে। এবার এই যে লেবুর তেল, গন্ধ সাবান, এগুলো আগেকার দিনে সত্যি একটু শৌখিন মানুষরাই ব্যবহার করতেন, মানুষের শখ শৌখিনতার পরিচয় ছিল। এবার এই মানুষটাও একটু যে বেশ শৌখিন প্রকৃতির, সেটা বোঝাবার জন্যেই সে মাথায় লেবুর তেল মেখেছে। ফলে থানা শুদ্ধ ভুর ভুর করছে সেই লেবুর তেলের বিকট গন্ধে। শুধু এখানেই শেষ নয়, তার গায়ে কি রয়েছে,
গায়ে জাপানি সিল্কের কাপড়ের রামধনু রঙের বিচিত্র বর্ণের চুড়িদার পাঞ্জাবি রয়েছে, যার বুক পকেট থেকে একটা বাঘ আঁকা রুমালের একটুখানি বেরিয়ে রয়েছে। আগেকার দিনে মানুষ যখন এরকম শৌখিন মানুষ যখন এরকম ধুতি পাঞ্জাবি পরতেন, সঙ্গে উত্তরীয় নিতেন। উত্তরীয় কেমন দেখবে, এখনকার দিনে মেয়েদের যেরকম ওড়না পাওয়া যায়, একটু প্যাঁচানো প্যাঁচানোর মতো ওড়না পাওয়া যায় দেখবে, পাকানো পাকানো, তো সেই রকম গলার কাছটাতে ঝুলিয়ে এরকম পাকানো পাকানো, ওটাকেই বলা হচ্ছে উত্তরীয়। তারা পরতেন যারা শৌখিন মানুষ ছিলেন, কিন্তু এর সেই উত্তরীয়র কোনো বালাই নেই, এর গলায় কোনো উত্তরীয় নেই। এবার পরনে কি রয়েছে, বিলিতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি এবং পায়ে আবার সবুজ রঙের ফুল মোজা। বুঝে দেখো, একটা ফুল মোজা পরেছে, যেটা আবার হাঁটুর ওপর পর্যন্ত চলে এসেছে, সেই মোজাটার রং আবার সবুজ রঙের, এবং হাঁটুর ওপরে সেটাকে আবার লাল ফিতে দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে সেটা বারবার নিচে না নেমে যায়, কারণ মোজাটা তাহলে একটুখানি ঢিলে হয়ে গেছে। এবার কি হয়েছে, বার্নিশ করা পামশু পড়েছে আবার, যে পামশুর তলাটা মজবুত টেকসই করবার জন্য আগাগোড়া লোহার নাল দিয়ে বাঁধানো। আগেকার দিনে এটাও একটা চল ছিল যে যাতে জুতোর সোল তাড়াতাড়ি ক্ষয়ে না যায়, সেজন্য লোহার নাল দিয়ে বাঁধানো থাকতো। তো এরও তাই। হাতে আবার কি, হাতে একগাছি মানে একটা হরিণের শিঙের হাতলওয়ালা বেতের ছড়ি। এই হচ্ছে তার যাবতীয় পোশাক পরিচ্ছদ, যার মধ্যে দিয়ে তার শখ শৌখিনতার পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, অনেক দিন ধরে যেহেতু জাহাজটা এসেছে, তাই এতদিনে জাহাজের ধকলে সমস্তই নোংরা হয়ে উঠেছে, কিন্তু তার মধ্যে দিয়ে তার শখের পরিচয়টা কিন্তু গোপন থাকেনি। সুতরাং যেটা তার কাছে, যেটা আমি একটু আগেই বললাম, যে তার কাছে যেটা শখ শৌখিনতা বিলাসিতার পরিচয় বলে বোধ হচ্ছে, সেটা বাকি সকলের কাছে কিন্তু একটা ভীষণ হাসির ব্যাপার। এবার সেইটা বারবার দেখে অপূর্ব কি বলছে, ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। তাহলে কাকাবাবু বলতে অপূর্ব মিন করছে রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের বড় কর্তা নিমাই বাবুকে, এটা বোঝা গেল। এবারে তার আমি জামিন হতে পারি, কে কিসের জামিন হতে পারে? কে কিসের জামিন হতে পারে? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যে ব্যক্তিকে নিমাইবাবুর সামনে হাজির করা হয়েছিল, তার উৎকট সাজ পোশাক দেখে হাসি কোনো মতে গোপন করে অপূর্ব নিমাইবাবুকে বলেছিল যে আপনি যে সব্যসাচী মল্লিককে খুঁজছেন, এই ব্যক্তি যে সে নয়, অপূর্ব তার জামিন হতে পারে। মানে সে গ্যারেন্টি দিচ্ছে যে এই মানুষটা অন্তত সব্যসাচী মল্লিক হতেই পারেন না, কারণ অপূর্ব এর আগে নিমাইবাবুর মুখ থেকেই শুনেছিল যে সব্যসাচী মল্লিক অতি শিক্ষিত একজন, বিলেতের ডাক্তার উপাধিধারী, চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, আইনশাস্ত্রেও তার দখল রয়েছে, বহু ভাষাবিদ। সুতরাং সেই মানুষটা যে এই মানুষটা নয়, অপূর্ব তার জামিন হতে পারে। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার টার্মটা একটু খেয়াল করো। কালচার কথাটার অর্থ হচ্ছে সংস্কৃতি বা কৃষ্টি। এবার কালচার বা সংস্কৃতি বলতে আমরা কি বোঝাই? কোনো একজন মানুষের তার শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার, কথাবার্তা, খাদ্যাভ্যাস, এক কথায় তার সমস্ত রকম যে ব্যবহারিক এবং বৌদ্ধিক জীবন,
সেই সবটাকেই একত্রে বলা হয় কালচার। সুতরাং সব্যসাচী মল্লিককে তো আপনি খুঁজছেন, তাহলে আর যাই হোক সব্যসাচী মল্লিকের কালচার আর এই মানুষটার কালচারের মধ্যে একবার তুলনা করে দেখুন তো, কোনো দিক থেকে কি মিল পাবেন? আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে এই যে অপূর্ব সে কি নিজে সত্যি সত্যি এই কথাটা বলতে চাইছে যে যে মানুষটাকে আপনি সব্যসাচী মল্লিক সন্দেহে আটক করে রেখেছেন সে সব্যসাচী মল্লিক নয়? সে কি এটা মন থেকে বলতে চাইছে, নাকি অপূর্ব কিছু একটা আড়াল করবার চেষ্টা করছে বা কাউকে বাঁচাবার চেষ্টা করছে? এটার উত্তর ডেফিনেটলি আমরা একটু পরে পাবো। তো আমি তো না হয় বলেই দেব যখন আমি পড়াবো, কিন্তু তোমরা একটু আমাকে জানিও যে আমি ঠিক বললাম কি না। আমার কোয়েশ্চেনটা ছিল যে অপূর্ব কি সত্যি সত্যি মন থেকেই কথাটা বলছে যে এই মানুষটা সব্যসাচী মল্লিক হতেই পারে না, নাকি সে কিছু একটা গোপন করবার চেষ্টা করছে বা কাউকে বাঁচাবার চেষ্টা করছে? এবার যখন অপূর্ব বলছে যে আর যাই হোক যাকে খুঁজছেন সেই সব্যসাচী মল্লিকের কালচারের কথাটা তো একবার ভাববেন, তখন নিমাই বাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। তাহলে যে ব্যক্তিকে সব্যসাচী মল্লিক সন্দেহে ধরে রাখা হয়েছিল তার কি নাম? তার নাম হচ্ছে গিরিশ মহাপাত্র। এবার ট্যাঁক মানে তুমি বুঝে নিতে পারো গেজে, অর্থাৎ কোমরের কাছে যারা বিশেষ করে ধুতি টুটি পরেন, কোমরের কাছে যে একটু কাপড়ের অংশ আলাদা করে রাখা থাকে যেখানে টাকা পয়সা বা কোনো দামি জিনিস রাখা হয়, সেটাকেই বলা হয় গেজে। এবার পুলিশের বড় কর্তা জিজ্ঞেস করছিল এর কি নাম, সে বলছে গিরিশ মহাপাত্র। বাবা, একেবারে মহাপাত্র। তা তুমিও তো বাকিদের সঙ্গে তেলের খনিতেই কাজ করছিলে, তাই তো? এখন তাহলে রেঙ্গুনেই থাকবে। তো তোমার বাক্স বিছানার তো খানা তল্লাশি হয়ে গেছে, যা আমাদের সার্চ করবার করে নিয়েছি। এবার দেখি তোমার ট্যাঁকে আর তোমার পকেটে কি আছে। দেখো তো ট্যাঁক আর পকেট থেকে কি পাওয়া যাচ্ছে। পুরো ব্র্যাকেট করছি আমি। তাহার ট্যাঁক হইতে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। তাহলে এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব সেটা হচ্ছে গিরিশ মহাপাত্রের ট্যাঁক ও পকেট থেকে কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাঁক ও পকেট থেকে কি পাওয়া গিয়েছিল? তাহলে গুলিয়ে ফেলবার কোনো জায়গা নেই, কারণ আমি বুঝিয়ে দিয়েছি যে ট্যাঁক এমন একটা জায়গা যেখানে মানুষ মূল্যবান জিনিসপত্রই রাখে। তাই তার ট্যাঁক থেকে পাওয়া যাচ্ছে দেখো একটা টাকা আর 6 গন্ডা পয়সা। আর পকেট থেকে তার কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, একটা লোহার কম্পাস পাওয়া যাচ্ছে, মাপযোগ করবার জন্য কাঠের একটা ফুট টুল পাওয়া যাচ্ছে। এবার সে যেহেতু মিস্ত্রি, খুব স্বাভাবিক তার পকেট থেকে কয়েকটা বিড়িও পাওয়া যাচ্ছে, একটা দেশলাইও পাওয়া যাচ্ছে, আর সর্বোপরি পাওয়া যাচ্ছে একটা গাঁজার কলকে। গাঁজার কলকে যদি তোমরা এখনকার দিনে হয়তো অতটা দেখবে না, কিন্তু দেখবে যখন গঙ্গাসাগরে তীর্থস্থানে যায় মানুষ, তখন সন্ন্যাসীরা ওই গাঁজার কলকেতে টান দেন। তোমরা গুগলে সার্চ করলেও গাঁজার কলকের ছবি পাবে, ছোট্ট এইটুকুনি দেখতে হয়। ওটা হাতের মুঠো এরকমভাবে ধরে মুখের কাছে নিয়ে ওই ওপরে ওই গাঁজার জিনিসপত্র ভরা থাকে আর কি,
আগুন জ্বালিয়ে দিতে হয়, সেইটাকেই ওনারা টানেন আর ওখান থেকে একটু একটু করে ধোঁয়া বেরোয়। তো যাকে বলে শুকনো নেশা, সেটা হচ্ছে গাঁজার নেশাটা। তো তার পকেট থেকে একটা গাঁজার কলকে বেরিয়ে পড়ল। ব্যাস, এবার আর কোথায় যায়, পুলিশের দল সেই গাঁজার কলকে নিয়ে পড়েছে। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? এ বস্তুটি পকেটে কেন? এ বস্তুটি বলতে কোন বস্তুর কথা বলা হয়েছে? গিরিশ মহাপাত্রের পকেটে যে গাঁজার কলকেটি পাওয়া গিয়েছিল তার কথাই বোঝানো হয়েছে। গিরিশ মহাপাত্রের উত্তর, আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারোর কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা। বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না, মাইরি খাইনে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি, এই মাত্র, নইলে নিজে খাইনে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। এই পর্যন্ত আমরা যেটা পেলাম, সেখানে দেখা গেল যে তার গেঁজে থেকে টাকা পয়সা ইত্যাদি বেরিয়েছে, এবং তার পকেট থেকে তার কাজকর্মের জিনিসপত্র বেরিয়েছে, এবং তার নেশার সামগ্রীও বেরিয়েছে। গাঁজার কলকে, বক্তব্যটা হচ্ছে যে সে নিজে গাঁজা খায় না, পথে কুড়িয়ে পেয়েছিল, সেজন্য যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছে। এবার এই সময় জগদীশবাবু ঘরে ঢুকেছেন আবার, তখন নিমাইবাবু হাসতে হাসতে বলছেন যে দেখো দেখো, আমাদের এই গিরিশ মহাপাত্র কিরকম সদাশয়, মহৎ উদার ব্যক্তি, যদি কারোর কাজে লাগে। মানে ব্যাপারটা এই যে নেশার দ্রব্য কোনোদিন তো কারোর কাজে লাগার জিনিস হতে পারে না, অথচ যদি কারোর কাজে লাগে সেই জন্যে গাঁজার কলকেটা কুড়িয়ে পকেটে রেখেছে। তারপর তিনি কিছুক্ষণ একটু চুপ করে থাকলেন, থেকে তিনি গিরিশ মহাপাত্রকে উদ্দেশ্য করে বলছেন যে দেখো বাপু, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বর্তমান, কারণ তোমার এই যে রুগ্ন চেহারা, তোমার এই যে ভগ্ন স্বাস্থ্য, তোমার এই যে প্রচণ্ড কাশি, বোঝাই যায় যে তুমি গাঁজার নেশা করো। তো বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে বলো, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। তাহলে বুড়ো মানুষ বলতে এখানে নিমাইবাবু নিজেকেই বোঝাচ্ছেন, এবং তিনি উপদেশ দিচ্ছেন, গিরিশ মহাপাত্রকে উপদেশ দিচ্ছেন যে যাতে মানুষটা আর কবছর বাঁচতে পারে, সেই জন্যই যেন গাঁজার নেশাটা সে ছেড়ে দেয়। তো তখনও গিরিশ মহাপাত্র তার কথাতে অটল রয়েছে যে আগে না, মাইরি খাইনে। এই যে মাইরি কথাটা, এটা এখনকার দিনে অতটা খুব বেশি ব্যবহার হয় না, তবু মোটামুটি ওই স্ল্যাম এরিয়ায় বা যারা একটুখানি অল্প শিক্ষিত বা অশিক্ষিত, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয়, মানে দিব্যি কেটে বলছি আর কি, সেরকম ব্যাপার, যে আমি দিব্যি করে বলছি যে গাঁজা খাই না। এবার এ যেহেতু তেলের খনি মিস্ত্রি, এ তো অত দিব্যি, অত ভালো ভাষা সে জানবে না, সেজন্য তেলের খনি মিস্ত্রিরা যেরকমভাবে কথা বলে সেরকমভাবেই সে বলছে যে মাইরি খাইনে। তবে হ্যাঁ, যদি কোনো ইয়ার বন্ধু, মানে কোনো দোস্ত লোক, বন্ধু টন্ধু কেউ যদি বলে যে তৈরি করে দে, সেই জন্যে দিই, এই মাত্র, নইলে আমি খাই না। এবার এতক্ষণ তবু শুনছিলেন জগদীশবাবু, এর পরেরটা তিনি আর সহ্য করতে পারলেন না, মহা চটে উঠেছেন। কারণটা আমরা একটু পরেই পাবো, কারণ ওই যে লেবুর তেলের বিকট গন্ধে থানাশুদ্ধ সবার মাথা ধরে গেছে, তার ওপরে এই লোকটা সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে, গাঁজা খাবার সমস্ত লক্ষণ তার শরীরে বর্তমান, অথচ বলছে যে গাঁজা খায় না। তিনি বলছেন
ও দয়ার সাগর এসেছে আমার, পরকে সেজে দি, নিজে খাই না, মিথ্যেবাদী কোথাকার, এই সমস্ত কিছু। তো এবার এখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেবার সেটা আমরা অলরেডি নিয়েছি। এই জায়গাটা দেখে নেবে যে এই যে দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে, এখানটা এই জায়গাটা একটুখানি এসো, বুড়ো মানুষের কথাটা শুনো। কোন কথা? আমি ছোট্ট করে কোয়েশ্চেনটা দিলাম, আনসারটা কি আসবে? বুড়ো মানুষ অর্থাৎ নিমাই বাবু গিরিশ মহাপাত্রের ভগ্ন স্বাস্থ্যের কথা মনে করে তাকে গাঁজা খেতে বারণ করেছিলেন, এই কথাটাই বলা হচ্ছে। এবারে এই যে দয়ার সাগর, পরকে সে যদি নিজে খায়নি, মিথ্যেবাদী কথা, এই জায়গাগুলো যখনই আসছে তখনই তোমার এখান থেকে কোয়েশ্চেনটা আসবে বক্তা কে। যে কোনো একটা জায়গা তুলে বক্তা কে। এখানে ছেলে মেয়েদের একটা ভুল হয়ে যায়, এরা চট করে ফেলে নিমাই বাবু, কিন্তু নিমাই বাবু হওয়াটা সম্ভব নয়, লজিক্যালি সম্ভব নয়, কারণ তিনি অলরেডি কিন্তু এই গিরিশ মহাপাত্রের প্রতি একটু সহানুভূতি সম্পন্ন হয়ে পড়েছেন, তাই তাকে উপদেশও দিচ্ছেন। কিন্তু জগদীশ বাবু হাড়ে চটে আছেন, সেই জন্যেই তিনি তাকে রীতিমতো বকাঝকা ধমক দিচ্ছেন আর কি। এবার এই সমস্ত যখন যাত্রাপালা চলছে তখন অপূর্ব বলছে বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাই বাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, নিমাইবাবুই বলছেন আবার, কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। এ শহর বলতে তাহলে বোঝানো হচ্ছে রেঙ্গুন, যেখানে ঘটনাগুলো ঘটছে সব। একটু দৃষ্টি রেখো, কিসের প্রতি দৃষ্টি রাখতে বলা হয়েছে? কিসের প্রতি দৃষ্টি রাখতে বলা হয়েছে? পুলিশের বড় কর্তা নিমাই বাবু জগদীশ বাবুকে বলেছিলেন যে রাত্রের মেল ট্রেনটার দিকে দৃষ্টি রাখতে, কারণ সব্যসাচী মল্লিক যে বর্মায় এসেছেন এই খবর সত্যি। হয়ে গেল। তাহলে অপূর্ব দেখলো যে যা সমস্ত কাণ্ড চলছে তার চুরির রিপোর্ট লেখার মতো কেউই অবস্থায় নেই, একটা হাসি তামাশার জায়গায় পরিণত হয়েছে পুলিশ থানাটা, সুতরাং তার আর এখানে থেকে কোনো লাভ নেই। সে বেরিয়ে আসছে এবং সে বেরিয়ে আসবার সঙ্গে সঙ্গে পুলিশ কর্তাদের সম্মতি নিয়ে সেই গিরিশ মহাপাত্রও বেরিয়ে আসছে। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে, জানোয়ার বলতে বোঝানো হচ্ছে ওই গিরিশ মহাপাত্র, যেটা আমি বললাম জগদীশবাবু অলরেডি চটেই আছেন, জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। তাহলে জগদীশবাবু বলছেন যে হ্যাঁ, হতে পারে যে নিশ্চয়ই সব্যসাচী মল্লিক বর্মায় এসেছেন, রাত্রের যে মেল ট্রেনটা তার দিকে আমরা সব কিছুই লক্ষ্য রাখবো, কিন্তু এই জানোয়ারটাকে আর ওয়াচ করবার দরকার নেই, কারণ লেবুর তেল, লেবু, লুচি এগুলোকে বিশেষ করে উত্তর কলকাতার লোকেরা নেবু, নুচি এরকমভাবেই বলে থাকেন। তো সেই টোনটাই আনা হয়েছে যে লেবুর তেলের এই উৎকট গন্ধে এ থানা শুদ্ধ সব লোকের মাথা ধরিয়ে দিল একেবারে। তো বড়বাবু হাসছেন। তো অপূর্ব আর দেরি করলো না, স্টেশন থেকে বেরিয়ে এলো, পুলিশ স্টেশন থেকে, এবং প্রায় তার সঙ্গে সঙ্গেই সেই গিরিশ মহাপাত্র তার ভাঙা টিনের
ট্রাঙ্ক, তার চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল সমস্ত কিছু নিয়ে বেরিয়ে এলো। ধীর গতিতে টুকটুক টুকটুক করে সে উত্তর দিকে হাঁটতে লাগলো। এবারে বিষয়টা হচ্ছে যে এই লোকটাই কিন্তু ছিল সব্যসাচী মল্লিক নিজেই। কারণ সব্যসাচী মল্লিকের মতো বিপ্লবীরা তারা বিভিন্ন রকম ছদ্মবেশ ধরে, বিশেষ করে যদি আমি সব্যসাচী মল্লিকের কথাই বলি, বিভিন্ন রকম ছদ্মবেশ ধরে বিভিন্ন দেশে ছুটে বেড়াচ্ছেন লোকজন এবং টাকা পয়সা জোগাড় করবার জন্য, যার সাহায্যে তিনি নিজের দেশকে ব্রিটিশ পুলিশের শাসন মুক্ত করতে পারেন। এবং তিনি জানেন যে তার পেছনেও ব্রিটিশ পুলিশ ছুটে বেড়াচ্ছে, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবার ভয়ানকতম সম্ভাবনা রয়েছে। সেই জন্যেই তিনি প্রথম যে তুরুপের তাসটা খেললেন সেটা হচ্ছে তার পোশাক পরিচ্ছদটা। তিনি জানতেন যে পুলিশ বাইরেটাই দেখে, তাদের সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি নেই। সেই জন্যই অপূর্বর চোখে যে ধরা পড়েছিল যে অন্তর্ভেদী দৃষ্টি, সেটা কিন্তু পুলিশের চোখে ধরা পড়েনি। তারাতেই সাজ পোশাক নিয়েই হাসি তামাশা করতেই ব্যস্ত ছিল। আর তার সবচেয়ে বড় যে ট্রাম্প কার্ডটা, সেটা হচ্ছে তার পকেটে রাখা গাঁজার কলকে। কারণ সে জানতোই যে এই গাঁজার কলকেটা একবার দেখালেই সবাই সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়বে, বাকি আর কোনো দিকে তাদের চোখই যাবে না। ঠিক তাই হয়েছে। সুতরাং যে পুলিশেরা এমনিতেই বোকা, তাদেরকে আলাদা করে আর বোকা বানাবার জন্য বিশেষ কোনো কষ্ট সব্যসাচী মল্লিককে করতে হয়নি। অনায়াসেই তিনি তাদেরকে বোকা বানিয়ে তাদের চোখের সামনে দিয়েই চলে গেলেন। অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে যে রাত্রের মেল ট্রেনটার দিকে একটু দৃষ্টি রেখো, তখন সেই মানুষটা নিশ্চয়ই মনে মনে খুব হাসছে যে আমি তো সামনেই দাঁড়িয়ে আছি তোমাদের। তো এবার দেখো, থানা থেকে বেরিয়েও সে কিন্তু খুব স্মার্টলি হেঁটে বেরিয়ে গেল না, সে ওই ধীর মন্থর গতিতে ধুঁকতে ধুঁকতে যাচ্ছে। কারণ সে জানে যে থানা থেকে বেরোনো মানেই কিন্তু পুলিশের নজর এড়ানো নয়। পুলিশের লোকেরা তখনও সেখানে রয়েছে, তারা কিন্তু দেখছে যে কে কোন দিকে যাচ্ছে, তাদের আচার আচরণ গতিবিধি সবটাই। সেই জন্যেই সে ধীর মন্থর পদে টুকটুক করে উত্তর দিকে রাস্তা ধরে সোজা হাঁটা লাগালো। এবার আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া দাড়িগোঁফ কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যাহ্নিক স্নানাহার, পোশাক পরা, আপিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তলওয়ারকার সম্পর্কে আমরা একটু জেনে নেব এই জায়গাটাতে। তার পুরো নাম হচ্ছে রামদাস তলওয়ারকার। ইনি একজন মারাঠি ব্রাহ্মণ এবং রেঙ্গুনের অফিসে অপূর্ব সহকর্মী। যেটা হলো সেটা হচ্ছে যে অপূর্বর তো খুব খুশি হওয়া উচিত ছিল, কারণ অপূর্বই বুঝতে পেরেছিল যে এই মানুষটাই সব্যসাচী মল্লিক। আমি যে কোয়েশ্চেনটা রেখেছিলাম তোমাদের কাছে, যে অপূর্ব কি সত্যিই বলছে যে এ সব্যসাচী মল্লিক নয়, নাকি এ কিছু চাপা দেবার চেষ্টা করছে, কাউকে গার্ড করবার চেষ্টা করছে? সেকেন্ড অপশন ইজ দ্য রাইট অপশন। অপূর্ব বুঝতে পেরে গেছিল যে এই মানুষটাই সব্যসাচী মল্লিক, কারণ সামান্য একজন তেলের খনির মিস্ত্রির কারখানায় কাজ করা একটা লোকের পক্ষে এই রকম অন্তর্ভেদী গভীর দৃষ্টি হওয়া সম্ভব নয়। সেই জন্যেই যাতে সব্যসাচী মল্লিক পুলিশের জালে ধরা না পড়েন, সেই জন্যেই সে বারবার নিমাইবাবুকে কনভিন্স করবার চেষ্টা করছিল। এবার সব্যসাচী মল্লিক ধরা পড়লেন না, কোনো অঘটন ঘটলেন না, তাতে তো অপূর্বর খুশি হওয়া উচিত ছিল।
কিন্তু সেরকম কিছুই হচ্ছে না, বরং অপূর্ব সম্পূর্ণ অন্য ভাবনার জগতে চলে গেছে। যে মানুষটাকে তার আসল চেহারাটা কেমন, কারণ এটা তো ছদ্মবেশ ধরা ছিল, গিরিশ মহাপাত্র তো তার ছদ্মবেশ, সুতরাং সেই মানুষটাকে সত্যি কেমন দেখতে, তার কাজকর্মের প্রণালী কী রকম, সে কি কোনো দিন এই রাজবিদ্রোহীর সামনাসামনি হতে পারবে, তার কাজের প্রকৃতি সম্পর্কে জানতে পারবে, এই সমস্ত চিন্তাতেই যে এই মানুষটা তার ঘর পরিজন আত্মীয় গৃহসুখ সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার দেশবাসীর জন্য সে সারাটা দেশ তো বটেই, বিভিন্ন অন্যান্য দেশেও ছুটে বেড়াচ্ছে টাকা পয়সা জোগাড় করতে, লোকজন জোগাড় করতে, যাতে তার দেশের মানুষ স্বাধীন হতে পারে। এরা কেমন মানুষ হয়ে থাকে অ্যাকচুয়ালি, এই সমস্ত ভাবনাতেই অপূর্ব এতটাই অন্যমনস্ক হয়েছিল যে আর কোনো দিকে তার মনই ছিল না। সব কাজই করছে, সে সন্ধ্যান্নিক সারছে, খাওয়া দাওয়া সারছে, পোশাক পরে অফিসে যাচ্ছে, অফিসের কাজও করছে, কিন্তু বোঝাই যাচ্ছে যে সে ভীষণ অন্যমনস্ক। এবং তার এই অত্যন্ত অন্যমনস্কতা তলওয়ারকরের চোখ এড়ায়নি, কারণ তলওয়ারকর হয়তো খুব অল্প দিনই কাজ করছে অপূর্বর সঙ্গে, কিন্তু এই কয়েকদিন তারা খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো হয়ে গেছিল। সেই জন্য তলওয়ারকর প্রথম চোটেই ভাবছেন যে বাড়ি থেকে কি কোনো চিঠি পেল অপূর্ব, বাড়িতে কি কোনো খারাপ কিছু ঘটেছে, কোনো দুঃসংবাদ পেয়েছে অপূর্ব, সেই জন্য কি এই অন্যমনস্কতা। তাহলে এই যে বলা হচ্ছে আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি, কে কাকে কেন এই প্রশ্ন করেছে, যদি আমরা এই কোয়েশ্চেনটা নিই, তাহলে অপূর্বর অত্যন্ত অন্যমনস্কতা লক্ষ্য করে অফিসে তার সহকর্মী রামদাস তলওয়ারকর অপূর্বকে এই প্রশ্ন করেছিলেন। এবার অপূর্ব ঠিক বুঝতে পারছে না যে সে কতটা অন্যমনস্ক, আর সেই জন্যেই যখন রামদাস তলওয়ারকর তাকে এই প্রশ্নটা করছে যে বাড়ি থেকে কি আপনি কোনো চিঠি পেয়েছেন, তখন অপূর্ব খুব অবাক হয়ে যাচ্ছে। সে কি বলছে, কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। এটা বললাম যে অপূর্ব আশ্চর্য হচ্ছে কেন, যে হঠাৎ রামদাস আমাকে এরকম কথা জিজ্ঞেস করছে কেন, কারণ অপূর্ব সে নিজেও বুঝতে পারছে না যে কতখানি অন্যমনস্ক সে হয়ে আছে, কতখানি সে সব্যসাচী মল্লিকের চিন্তায় বিভোর হয়ে আছে, যার জন্য এই অন্যমনস্কতাটা সবার চোখে ধরা পড়ে যাচ্ছে। এবার অপূর্ব যখন বলল যে না, বাড়ি থেকে কোনো চিঠিপত্র কিছু আসেনি, এবং যতদূর সে শেষ খবর পেয়েছে বাড়িতে সবাই ভালোই আছেন, তখন ভদ্রতাবশত রামদাস কিন্তু আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, ব্র্যাকেট করে নেবে, যতদিন তাহার মা কিংবা বাটির মানে বাড়ির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বাহিনীর হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। এইখান থেকে খুব কোয়েশ্চেন আসে, এই লাইনটা তুলে, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? রামদাস তলওয়ারকরের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বর মা বা অন্য কোনো আত্মীয়া নারী রেঙ্গুনে এসে তার বাসার উপযুক্ত ব্যবস্থা ইত্যাদি না করেন, ততদিন যেন এই ছোট বোনের হাতের তৈরি সামান্য মিষ্টি অপূর্ব প্রত্যেক দিন গ্রহণ করে। সেই প্রস্তাবেই অপূর্ব রাজি হয়েছিল। কেমন? আচ্ছা, এবার একটা কথা বলে দিই, মিষ্টান্ন বলতে এখানে কিন্তু শুধু মিষ্টি বুঝো না, মিষ্টান্নটা কথার কথা, এখানে খাবার দাবার, অর্থাৎ রামদাসের স্ত্রী তার স্বামীর জন্য যেরকম বাড়ি থেকে খাবার দাবার পাঠাচ্ছেন, অপূর্ব বিদেশ বিভুঁইয়ে একা থাকে, সেজন্য তার কথা চিন্তা করে, সে তার দাদার মতোই হয়, সেজন্য তার জন্য সে আরেক প্রস্ত খাবার দাবার পাঠিয়ে দিত। সেই খাবার দাবারগুলো বয়ে নিয়ে আসতো অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা।
এই সকল বহিয়া আনিত। ফলে টিফিনের সময়টায়, যার জন্য বলা হচ্ছে উভয়। উভয় মানে কারা? উভয় মানে হচ্ছে রামদাস তলওয়ারকর এবং অপূর্ব। তারা দুজনে একসঙ্গে বসে যে ঘরটায় কাজকর্ম হয় তার পাশের একটা ঘরে তারা একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা করতো। যে খাবার দাবার আসতো রামদাস তলওয়ারকরের বাড়ি থেকে, একজন ব্রাহ্মণ পেয়াদা, অফিসারি ব্রাহ্মণ পেয়াদা সেগুলো বয়ে আনতো। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই খ্রিশ্চান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধহয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। তাহলে যখন খেতে বসেছে, যেটা আমি বলছিলাম, যে ঘরে কাজকর্ম করতো তারা, তার পাশের ঘরটা ছিল নিরালা, অর্থাৎ যেখানে কেউ যায় না। সেই নির্জন ঘরটাতেই অফিসের ব্রাহ্মণ পেয়াদা রামদাসের বাড়ি থেকে আনা খাবার দাবারগুলো সব কিছু সাজিয়ে টাজিয়ে দিয়ে চলে যাবার পর দুজনে মিলে খেতে বসলো। এবার তখন অপূর্ব নিজেই কথা পারছে যে আগের দিন তার বাড়িতে চুরি হয়ে গেছে, সব কিছুই যেতে পারত, কিন্তু ওপরের তলায় যে খ্রিশ্চান মেয়েটি থাকে, যার কথা বলেছিলাম, যার নাম হচ্ছে ভারতী, এই যে খ্রিশ্চান মেয়েটি, এই খ্রিশ্চান মেয়েটির নাম হচ্ছে ভারতী। এখানটায় আমি একটু চট করে দিয়ে দিই। তার বাবার নাম আমি বলেইছিলাম জোসেফ সাহেব, মেয়েটির নাম হচ্ছে ভারতী। তার কৃপায় টাকা কড়ি ছাড়া সমস্ত বেঁচেছে। তাহলে চোরেরা শুধু টাকা কড়িই নিয়ে যেতে পেরেছে। সেই মেয়েটি নিজে উদ্যোগী হয়ে চোর তাড়িয়েছে, অপূর্বর ঘরের দরজা বন্ধ করে নিজের তালা সেখানে আটকিয়েছে, এবং অপূর্ব বাড়ি পৌঁছবার পর সেই তালা খুলে দিয়ে ঘরের ভেতর ঢুকে সে চোরেরা কি নিয়ে গেছে আর কি রেখে গেছে সমস্ত এমন নিখুঁত একটা ফর্দ বা তালিকা করে দিয়েছে যে যেটা দেখে রামদাস তলওয়ারকরের মতো পাশ করা অ্যাকাউন্টেন্টও হয়তো অবাক হয়ে যাবে। সত্যি অপূর্ব তারিফ করে বলছে, এমন তৎপর, এমন কার্যকুশলা মেয়ে আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। আর সত্যি এত বড় বন্ধু, কারণ বিপদে আপদে যাকে পাশে পাওয়া যায় আমরা তাকেই বন্ধু বলে থাকি। তাহলে সেই মেয়েটির বাবা হয়তো অপূর্বকে হেনস্থা করেন, কিন্তু মেয়েটি প্রকৃত বন্ধুর মতো কাজই করেছে। সুতরাং এত বড় বন্ধু, এখান থেকে আমরা কোয়েশ্চেন নিতে পারি যে কে কার সম্পর্কে এই কথা বলেছে। কে কার সম্পর্কে এই কথা বলেছে? অপূর্ব তার ভাড়া বাড়ির উপরের তলায় থাকা খ্রিশ্চান ভদ্রলোকের যে মেয়ে ভারতী, তার সম্পর্কে এই কথা বলেছে। এরপর সমস্ত ঘটনা শুনে রামদাস কি বলছে? রামদাস কহিল, তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল ইত্যবসরে, এই ব্যাপার। তার বিশ্বাস, এখানটা একটু দেখে নিও, এই তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। তাহলে এখান থেকে কোয়েশ্চেন নেবে, খুব খুব আসে এই কোয়েশ্চেনটা, তেওয়ারি কোথায় গিয়েছিল? তেওয়ারি বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। তাহলে অপূর্ব ছিল না, তেওয়ারিও ছিল না। এই সময় এই অবকাশে এই ব্যাপার, তার বিশ্বাস, এখানে তার মানে হচ্ছে ভারতী।
ভারতীর বিশ্বাস যে এ কাজ ও ছাড়া, এই ও মানে ভারতী মিন করেছে তেওয়ারিকে, এ কাজ তেওয়ারি ছাড়া আর কারোর হতেই পারে না। অপূর্বও বলছে আমারও অনুমান কতকটা তাই। হ্যাঁ, হয়তো ও নিজে চুরি করেনি, কিন্তু চুরি করতে সাহায্য করেছে। রামদাস তলওয়ারকর জিজ্ঞেস করে চলেছেন, তারপর? এবার অপূর্ব বলছে, তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য ও তাহার শিক্ষা ও রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাঠির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলওয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি, অথচ গভর্নমেন্টে কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। রামদাস হাসিয়া কহিল, বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই। তাহলে এবার যখন জিজ্ঞাসা করছে যে তারপরে কি হলো, তখন অপূর্ব বলছে, থানাতে গেলাম রিপোর্ট লেখাবার জন্য, গিয়ে থানায় যা যা যাত্রা পালা সে দেখেছে সেইগুলো সে বর্ণনা করছে, এবং সে এটাও বলছে যে যে মানুষটা রাজবিদ্রোহী সে বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, বিলেত থেকে ডাক্তার উপাধি পাওয়া সেই মানুষটা কীরকম ছদ্মবেশ ধরেছিল, তার জামা কাপড়, এবং সবচেয়ে বড় কথা এই যে পরহিতায় মানে হচ্ছে পরের ভালোর জন্য, গাঁজার কলকে সমস্ত কিছু ইতিহাস সে ব্যক্ত করছে এই রামদাস তলওয়ারকরের কাছে। এবং সব শেষে সে বলছে, সত্যি তলওয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো এমন নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। তাহলে এখান থেকে আমরা আরও একবার পরিষ্কার প্রমাণ পেয়ে গেলাম যে অপূর্ব কিন্তু বুঝতেই পেরেছিল যে এই গিরিশ মহাপাত্রই হচ্ছেন সব্যসাচী মল্লিক। তারপরে সে বলছে, অথচ ব্রিটিশ পুলিশের কত টাকাই, ব্রিটিশ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটাছুটি করে অপব্যয় করলে। বুনো হাঁস ধরা কিন্তু খুব সহজ নয়। বুনো হাঁস খুব চতুর হয়ে থাকে, বুনো হাঁস খুব দ্রুতগতি সম্পন্ন, তাকে চট করে ধরা যায় না। এখানে বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? বুনো হাঁস বলতে এখানে ভারতীয় বিপ্লবীদের বোঝানো হয়েছে, যে ব্রিটিশ গভর্নমেন্টের কত টাকাই না এই পুলিশের দল ভারতীয় বিপ্লবীদের ধরবার জন্য খরচ করছে, অথচ কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। রামদাস তলওয়ারকর তখন হাসতে হাসতে বলছেন, বুনো হাঁস ধরাই তো ওদের কাজ, গভর্নমেন্ট তো ওদেরকে এই জন্যেই অ্যাপয়েন্ট করেছে। আপনার আমার বাড়িতে কি চুরি হলো সেই চোর ধরে দেবার জন্য এরা বসে নেই। বলে এবার প্রসঙ্গ পাল্টাচ্ছে রামদাস, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ। তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। কার কথা বলা হচ্ছে বুঝতেই পারছো তোমরা? নিমাই বাবু।
যখন রামদাস জিজ্ঞাসা করছেন যে এরা কি আপনার বাংলাদেশের পুলিশ, তখন অপূর্ব বলছে হ্যাঁ, শুধু তাই নয়, আমার কাছে সবচেয়ে বড় লজ্জার কথা যে রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের যিনি বড় কর্তা নিমাই বাবু, তিনি আমার আত্মীয়, আমার বাবার বন্ধু, আমার বাবাই এর চাকরিটা করে দিয়েছিলেন। এবার এই কথা শুনে রামদাস তলওয়ারকর কি বলছেন? রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এইরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতে যে ব্যক্ত করিতে সে জোর দিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। বাবুজি বলতে এখানে বোঝানো হচ্ছে অপূর্বকে। এসব কথা বলার দুঃখ আছে। কোন কথা? আমি আনসারগুলোতে একটু পরে আসছি। এইটুকু জায়গার মধ্যে যেটা আমরা পেলাম যে অপূর্ব যখন বলছে যে এখানকার পুলিশের যিনি বড় কর্তা তার চাকরিটা আমার বাবাই করে দিয়েছিলেন, তখন রামদাস তলওয়ারকর মুখ ফসকে বলে ফেলছেন যে তাহলে আপনাকেই হয়তো একদিন এর প্রায়শ্চিত্ত করতে হবে। কিসের প্রায়শ্চিত্ত করতে হবে? যে আপনাদেরই আত্মীয়কে আপনারই বাবা ব্রিটিশ পুলিশে চাকরি করে দিয়েছেন, আর ব্রিটিশ পুলিশের অধীনস্থ হয়ে তিনি বিপ্লবীদের তাড়া করে বেড়াচ্ছেন। ফলে আপনার বাবা যে পাপটা করেছেন, ছেলে হয়ে আপনাকেই একদিন হয়তো তার প্রায়শ্চিত্ত করতে হবে। কথাটা মুখ ফসকে বলে ফেলেই রামদাস একটু বিব্রত বোধ করছে, একটু অপ্রস্তুত হচ্ছে, কারণ হাজার হলে নিমাই বাবু তাদের আত্মীয় হন, আত্মীয় সম্পর্কে এরকম কথা বলাটা হয়তো ঠিক হয়নি। অপূর্ব তার মুখ দেখে সব বুঝতে পারছে। বুঝতে পেরে সে জোর গলায় বলছে যে শোনো রামদাস, নিমাইবাবু আমাদের বন্ধু, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমার দেশের চেয়ে তিনি আমার নিজের লোক নন, বরঞ্চ যাকে যাকে মানে সব্যসাচী মল্লিক, যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। আপনার মানে হচ্ছে নিজের। তখন রামদাস বলছেন যে বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। তাহলে কোন সব কথা? অপূর্ব যখন বলছেন যে ব্রিটিশ পুলিশের বড় কর্তা নিমাই বাবু তার আপনার জন নন, তার দেশের থেকে তিনি আপনার নন, বরং যে সব্যসাচী মল্লিক নামক বিপ্লবীকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে দিন রাত শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, সেই রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক অপূর্বর কাছে ঢের ঢের বেশি আপনার লোক। সেই কথাটা বলারই দুঃখ আছে, কারণ ব্রিটিশ রাজত্বে বসে ব্রিটিশ বিরোধী কথা বলা যায় না, পুলিশের কুনজরে পড়ে যাবে সেই ব্যক্তি। অপূর্ব কহিল, থাকে তাই নেব, যদি এই কথা বলার দুঃখ আমার কপালে থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলওয়ারকর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস।
বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলওয়ারকার। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এ ঘটনা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারোর গায়ে ঠেকলো না, এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। লাথির চোটে আমার যে হাড় পাঁচড়া ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। কি বলা হচ্ছে তাহলে? বলা হচ্ছে যে যদি ব্রিটিশ রাজত্বে বসে বিপ্লবীদের আমি আমার লোক বলি, তাতে যদি আমার কপালে দুঃখ লেখা থাকে, যে দুঃখই লেখা থাক, আমি আজকে থেকে সেই দুঃখ মাথায় তুলে নিলাম। শুধু আমাদের দেশের বিপ্লবী বলে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কালে যে মানুষটাই বা যে মানুষগুলোই তাদের স্বদেশীয়দের স্বাধীন করবার চেষ্টা করেছে, তারা সবাই আমার নিজের লোক বলে অপূর্ব তার নিজের একটা অভিজ্ঞতা রামদাসকে বলছে যে একবার কি হয়েছে, বিনা দোষেই কিছু ফিরিঙ্গি যুবক অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয় এবং সেই অন্যায় প্রতিবাদ যখন অপূর্ব করতে যায়, তখন সাহেব স্টেশন মাস্টার, তিনি যেহেতু সাহেব এবং অপূর্ব যেহেতু নেটিভ ইন্ডিয়ান, সেই জন্য ভারতীয় বলে তিনি তাকে দেশের স্টেশন থেকেই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিলেন। অপূর্ব বলছে, এই লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। সত্যি তো, ভারতীয়রা তো কালো চামড়ার মানুষ, দে আর নেটিভস, কিন্তু এই অপমানের জ্বালা কালো চামড়ার নিচে কম জ্বলছে না। এবং এরকম তো হামেশাই ঘটছে, শুধু আমার সঙ্গে কেন, আমার মা, ভাই, বোন, আমার স্বদেশীয় যারা আছে সবার সঙ্গেই ঘটছে। শুধু কি তাই, আরও বেশি লজ্জার এই যে সেখানে অনেক ভারতীয়ও ছিল, কিন্তু আমার অপমান কারোর গায়েই লাগলো না। অপমানিত হতে হতে তাদের এমনই অভ্যেস হয়ে গেছে, বরং ফিরিঙ্গিদের লাথির চোটে আমার যে হাড় পাঁচড়া ভেঙে যায়নি, এতেই তারা খুব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি ঘটনার কথা, এই ঘটনার কথা মনে হলে দুঃখে, লজ্জায়, ঘেন্নায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই আমি। তাহলে এই রকমভাবেই ভারতীয়রা প্রতিনিয়ত অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে ব্রিটিশদের দ্বারা। আর সেই লাঞ্ছনা, অপমান থেকে যারা ভারতীয়দের মুক্ত করতে চায়, সেই সব্যসাচী মল্লিক রায় অপূর্বর কাছে সত্যি সত্যি আপনার জন, নিজের লোক। তাহলে এই কোয়েশ্চেনটা এখান থেকে নেবে, এমন তো নিত্য নিয়তই ঘটছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? কোন ঘটনার কথা বলা হয়েছে? এটা আনসারটা হচ্ছে এটাই যে বিনা দোষে একবার ফিরিঙ্গি যুবকেরা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয় এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন সে সাহেব স্টেশন মাস্টারের কাছে করতে যায়, তখন তিনি অপূর্বকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দেন। সেই ঘটনার কথাই বলা হয়েছে। কেমন? এবার এটাও সেই একই কোয়েশ্চেন, কই, এ ঘটনা তো আমাকে আগে বলেননি। এটাও যদি আসে কোন ঘটনা, সেম কোয়েশ্চেনের সেম আনসার হবে। এবার রামদাস তো ফর্সা মানুষ, তার গৌরবর্ণ মুখ অপূর্বর এই অপমানে তারও অপমানিত বোধ হয়েছে, সেও ক্ষুব্ধ হয়েছে, লজ্জিত হয়েছে, আরক্ত হয়ে উঠল মুখটা কিছুক্ষণের জন্য, অর্থাৎ রক্তবর্ণ।
লাল হয়ে গেল মুখটা কিছুক্ষণের জন্য। এবার এই জায়গাটা মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। কিসের কথা বলা হয়েছে? ফিরিঙ্গি যুবকদের দ্বারা যখন অপূর্ব পদাঘাত পেল এবং সেই অন্যায় প্রতিকারও যখন সাহেব স্টেশন মাস্টার করলেন না, বরং তাকে দেশি স্টেশন থেকে দেশের কুকুরের মতোই দূর করে দিলেন, তখন সেখানে উপস্থিত হিন্দুস্থানিরা তার কোনো প্রতিবাদ করল না, বরং ফিরিঙ্গি যুবকদের পদাঘাতে তার হাড় পাঁজরা যে ভেঙে যায়নি তাতেই তারা খুব খুশি হয়ে গেছিল। অপমানিত হবার অভ্যাস তাদের এমনই হয়ে গেছে। এই কথা মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় অপূর্বর যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। কেমন? রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সুমুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধহয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। তাহলে রামদাস কিছুক্ষণ চুপ করে বসে আছে। অপূর্বর অপমান, অপূর্বর দেশের যারা ছিল তাদের বিনা প্রতিবাদে সেই অপমান মেনে নেওয়া, এই সমস্ত কিছুর পরে আর কোনো কথা চলে না। একসময় 3টে বাজলো, টিফিনের সময় শেষ, এবার আবার কাজের সময়। তখন কিছু একটা বলতে যাবে রামদাস, কিন্তু বলতে পারল না, বরং অপূর্বর ডান হাতটা টেনে নিয়ে নিজের হাতটা তার উপর রেখে একটু আলতো চাপ দিল, বোঝালো যে তোমার দুঃখ মানে আমারও দুঃখ, তোমার পাশে আমি সবসময় আছি। সবসময় কথায় দেখবে সব কিছু বোঝানো যায় না, মনের এমন অনেক আবেগ অনুভূতি আছে যা হয়তো একটু স্পর্শ বা একটু ছোঁয়া দিয়ে অনেকটা বুঝিয়ে দেওয়া যায়। এখানেও রামদাস অপূর্বর প্রতি তার যে সমবেদনা সহানুভূতি সেটাই বুঝিয়ে দিয়ে চলে গেল কাজ করতে। সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে, এখান থেকে পুরো ব্র্যাকেট করো, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েব, মিথিলা এবং এদিকে প্রোম সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, এখানটা ব্র্যাকেট করে নিও। আমরা কোয়েশ্চেনটা এভাবে আনতে পারি যে বড় সাহেব অপূর্বর অফিসের বড় সাহেব অপূর্বকে কি বলেছিলেন। কেমন? তাহলে আনসারটা কি আসবে? অপূর্বর অফিসের বড় সাহেব একটা টেলিগ্রাম হাতে এনে অপূর্বকে বলেছিলেন যে তাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েব, মিথিলা, প্রোম সবকটা অফিসেই গোলযোগ। তার ইচ্ছে অপূর্ব যেন প্রত্যেকটা অফিস একবার ঘুরে আসে, কারণ তার অবর্তমানে সমস্ত দায়িত্বই যখন অপূর্বর, তখন একটা প্রাথমিক পরিচয় তার থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে অপূর্ব যেন পরের দিন বা তারপরের দিনই বেরিয়ে পড়তে পারে। ক্লিয়ার? এবার কি হচ্ছে? অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল। এবার এইখানটায় আমি আগের পেজে যে কোয়েশ্চেনটা দিলাম না, মুখে বললাম, এইখানে সেই কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি যে অপূর্ব কার কোন কথায় সম্মত হয়েছিল। অপূর্ব কার কোন কথায় সম্মত হয়েছিল? অপূর্ব তার অফিসের বড়বাবুর কথা সম্মত হয়েছিল, যিনি বলেছিলেন যে তাদের ভামর অফিসে যেমন কোনো শৃঙ্খলা হচ্ছে না, তেমনি ম্যান্ডালে, শোয়েব, মিথিলা, প্রোম সবকটা অফিসেই গোলযোগ ঘটছে।
তার ইচ্ছে অপূর্ব যেন সবকটা অফিসে একবার ঘুরে আসে, কারণ তার অবর্তমানে সমস্ত ভারই যখন অপূর্বর, তখন অপূর্বর একটা প্রাথমিক পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে সে যেন পরদিন বা তার পরদিনই বেরিয়ে পড়ে। এই কথাতেই অপূর্ব সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিল এবং বলেছিল সে আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতেছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্নবেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রহিল আর্দালি এবং আফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা। এইখান থেকে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে ভামযাত্রার সময় অপূর্বর সঙ্গে কারা ছিল। ভামযাত্রার সময় অপূর্বর সঙ্গে ছিল তার অফিসের আর্দালি এবং অফিসেরই একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না। তলওয়ারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই আপিসে গিয়ে আমাকে সংবাদ দিও। তাহলে সেদিনই বিকেল বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করবার জন্য অপূর্ব ট্রেনে চেপে বসছে। সঙ্গে রয়েছে তার অফিসের আর্দালি আর অফিসেরই একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। তাকে বিদায় জানাতে আসছে তার সহকর্মী রামদাস তলওয়ারকর। এবার তেওয়ারি কিন্তু রেঙ্গুন ছেড়ে বেরোচ্ছে না, কারণ এই রেঙ্গুন শহরটা তবু সয়ে গেছে, তা জল হাওয়া সয়ে গেছে, আর অন্য কোনো জায়গায় যাবার তার কোনো প্রবৃত্তি নেই। তার ওপর পাভাঙা সাহেব, পাভাঙা সাহেব বলতে ওদের বাড়ির ওপরতলায় থাকা যে জোসেফ সাহেব তার কথা বলা হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি। ফলে নতুন করে আর কোনো উৎপাত উপদ্রব হবে না, সেই জন্য তেওয়ারির খুব একটা চিন্তা ছিল না। এবার রামদাস তলওয়ারকর সে কি করেছে, সে তেওয়ারিকে সাহস জুগিয়ে বলেছে, এখানে ঠাকুর বলতে কিন্তু তেওয়ারিকে বোঝানো হয়েছে। রামদাস তলওয়ারকর তেওয়ারিকে সাহস জুগিয়ে বলেছে, তোমার কোনো চিন্তা নেই ঠাকুর, কোনো অসুবিধে হলেই অফিসে এসে আমাকে খবর দিও। তো এই হচ্ছে সিচুয়েশন। গাড়ি ছাড়িতে, তাহলে গাড়ি কোথায় যাচ্ছিল? ভামো। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে। তলওয়ারকর ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল বোঝা, সেই পামসু এবং ছড়ি, প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমাল খালি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সুমুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন, মানে কোথায় যাচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি। তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনানজাং থেকে দুজন বন্ধু নোক আসার কথা ছিল। আমাকে কিন্তু বাবু ঝুট মুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাপু জুটচুরিতে। কথায় বলে পরধর্ম ভয় আবয়, লল্লাটের লেখা তো খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধার ধারি নে, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। তাহলে এইটুকু কথোপকথন থেকে আমরা যেটা দেখছি যে গাড়ি প্রায় ছাড়বে করছে, তখন 5 মিনিট দেরি আছে। তাকে সি অফ করতে বা বিদায় জানাতে এসেছে রামদাস তলওয়ারকর। তাহলে অপূর্ব ট্রেনে উঠে জানলার ধারে বসে আছে এবং স্টেশনে জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছেন রামদাস তলওয়ারকর। এই রকম একটা সময় হঠাৎ অপূর্ব সচকিত হয়ে কারোর একটা দিকে
উদ্দেশ্য করে বলছে, ওই যে অপূর্ব যেই কথাটা বলেছে তলওয়ারকর ঘাড় ফিরিয়েছেন এবং যার দিকে তার চোখ গেছে তার বুঝতে ভুল হয়নি যে এই হচ্ছে সেই গিরিশ মহাপাত্র। কারণ অপূর্ব যা যা বর্ণনা দিয়েছিল, সেই রকম জামা, সেই রকম ধুতি, সব কিছু, শুধু পার্থক্য হচ্ছে এই, প্রভেদ মানে হলো পার্থক্য, যে ওই যে বাঘ আঁকা রুমালটা আগের দিন বুক পকেটে গোঁজা ছিল, আজকে সেটা গলায় জড়ানো। এবার গিরিশ মহাপাত্র এই দিকেই পাস করছিল, সামনে আসতেই অপূর্বই তাকে ডেকেছে, ডেকে বলল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারছো? কোথায় যাচ্ছ? এবার গিরিশ মহাপাত্র একবার তাড়াতাড়ি করে, শস্যব্যস্তে মানে হচ্ছে খুব তাড়াতাড়ি করে, ভীষণ ব্যস্ত সমস্ত হয়ে আর কি, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি বই কি, তো আপনি কোথায় যাচ্ছেন? অপূর্ব জানালো সে ভামও যাচ্ছে। তো এবার গিরিশ কোথায় যাচ্ছে? গিরিশ মহাপাত্র বলছে এনানজাং থেকে তার দুজন বন্ধু লোক আসবার কথা ছিল। এখান থেকে ছোট্ট একটা কোয়েশ্চেন হতেই পারে যে গিরিশ মহাপাত্রের বন্ধু লোকেদের কোথা থেকে আসার কথা ছিল। গিরিশ মহাপাত্রের বন্ধু লোকেদের আসার কথা ছিল এনানজাং থেকে। এনানজাং ওই বর্মারই আরেকটা জায়গা। বলেই সে এবার প্রসঙ্গ পাল্টাচ্ছে, হ্যাঁ বাবু, আমাকে কিন্তু শুধু শুধু ঝুটমুট আপনারা সেদিনকে হয়রান করলেন। হ্যাঁ মানছি আমি যে এখানে কেউ কেউ আফিং সিদ্ধি লুকিয়ে লুকিয়ে আনে, কিন্তু আমি খুব ধর্মভীরু মানুষ, যে ধর্ম মেনে চলি, ধর্মকে ভয় করি। আর কথাতেই বলে যে পরধর্ম ভয়াবয়, অর্থাৎ যা আমার ধর্ম নয়, যা পরের ধর্ম, সেইটা খুব ভয়াবহ, সেইটা গ্রহণ করতে নেই। অর্থাৎ এখানে মিন করা হচ্ছে যে সৎ মানুষ যদি অসৎ মানুষের ধর্ম গ্রহণ করে, তার পক্ষে ভয়াবহ আর কিছু হতে পারে না। গিরিশ মহাপাত্র একজন সৎ মানুষ, একজন ধর্মভীরু মানুষ, তিনি অসৎ মানুষের এই পরধর্ম গ্রহণ করবেনই না, সেটা খুব ভয়াবহ। কারণ লল্লাটের লেখা, লল্লাট মানে হচ্ছে কপাল, কপালের লেখা তো আর খণ্ডাবে না, আমি যদি পাপ কাজ করি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। অপূর্ব বলছে, হ্যাঁ আমারও তাই বিশ্বাস, তবে তোমার না গোড়াতেই একটা ভুল হচ্ছে। শোনো, আমি না পুলিশের লোক নই, আফিং সিদ্ধির কোনো ধার ধারি না, আমি সেদিন কেবল তামাশা দেখতেই ওখানে গিয়েছিলাম। এবার যখন উভয়ের মধ্যে কথোপকথন হচ্ছে, তখন গিরিশ মহাপাত্রকে খুব কাছ থেকে দেখছে তলওয়ারকর। তখন রামদাস তলওয়ারকর কি বলছেন, তলওয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি, এইখানে খেয়াল করো, এখানে কিন্তু আবার বাবুজি বলতে বোঝানো হচ্ছে গিরিশ মহাপাত্রকে। ঠিক আছে, কাজেই কোন জায়গার বাবুজি কাকে বলা হচ্ছে সেইগুলো ভালো করে দেখতে হবে। मैंने तो आपको जरूर कहाँ देखा। গিরিশ বলিল, আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেব, নকরির বাস্তে কেত্তা জায়গায় তো ঘুমতা হ্যায়। অপূর্বকে বলিল, কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে। বাবু মশাই আপনারা? অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি, বাবু সাহেব রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। তাহলে রামদাস তলওয়ারকর ওই গিরিশ মহাপাত্রের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, কোথায় দেখেছে লোকটাকে। কারণ গিরিশ মহাপাত্রই তো সব্যসাচী মল্লিক, এবং তিনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ছদ্মবেশ ধরে ঘুরে ঘুরে বেড়ান। ফলে এই রকমই কোনো এক সময় ঘটনাচক্রে রামদাস তলওয়ারকর তাকে দেখেছিলেন। ফলে তাঁরও তীক্ষ্ণ দৃষ্টি, চেনা চেনা ঠেকছে, কিন্তু ঠিক মনে করতে পারছেন না কোথায় দেখেছেন। যখন জিজ্ঞাসা করলেন, এবার খেয়াল করো, সব্যসাচী মল্লিক খুব বুদ্ধিমান মানুষ, তিনি জানেন যে যে কোনো মুহূর্তে তার ধরা পড়বার আশঙ্কা সম্ভাবনা আছে, তাই সব রকম কিছুর জন্যই তিনি তৈরি। যখনই রামদাস বলেছেন যে আমি তো আপনাকে কোথায় যেন দেখেছি, নিশ্চয়ই দেখেছি,
তখনই বলছেন যে হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনো আশ্চর্য নয়, চাকরির জন্য আমাকে তো কত জায়গায় ঘুরতে হয়। বলেই সে কথা ঘুরিয়ে দিচ্ছে, অপূর্বকে বলছে যে দেখুন বাবু, আমার ওপরে কিন্তু মিথ্যে সন্দেহ রাখবেন না, আপনাদের নজর পড়লে, আপনাদের মানে হচ্ছে পুলিশের, কেমন, আপনাদের নজর মানে পুলিশের নজর, পুলিশের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন এখানে আসে যে চাকরিও একটা জুটবে না কোন অবস্থায়, গিরিশ মহাপাত্রের বক্তব্য, পুলিশের নজর যদি তার উপরে একবার পড়ে তাহলে চাকরিও তার একটা জুটবে না। এবার তার এমনই মন্দ ভাগ্য যে সে ব্রাহ্মণের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্র সবই কিছু কিছু সে জানে, কিন্তু সেরকম একটা চাকরি সে জুটিয়ে উঠতে পারেনি। এই প্রসঙ্গে সে অপূর্বর ধর্মের কথা যখন জিজ্ঞাসা করছে তখন অপূর্ব বলছে সেও ব্রাহ্মণ। তাহলে তো খুবই ভালো কথা, সে একেবারে আগে তাহলে নমস্কার বলে হাত জোর করে নমস্কার টমস্কার করে একসা কাণ্ড বলে আর সে দাঁড়াচ্ছে না, তার তাড়া আছে। এখন তবে আসি, বাবু সাহেব রাম রাম। অপূর্বকেও সে নমস্কার করছে, রামদাস তলওয়ারকরকেও সে রাম রাম বলে নমস্কার করছে, বলতে বলতে আবার কাশি আসছিল। খেয়াল করো, একটা কন্টিনিউটি বলে ব্যাপার আছে কিন্তু। গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর প্রথম দেখা হয়েছিল পুলিশ স্টেশনে, যখন সে কাস্তে কাস্তে নিয়মবাবুর সামনে এসেছিল। এবার সেই কন্টিনিউটিটাই বজায় রাখছে যে পুলিশের বড় কর্তা নিমাই বাবুর সামনে যখন সে কাস্তে কাস্তে এসেছিল এখনো সেই কাশিটা তার আছে। সেই জন্যে একটা উদ্গত কাশির বেগ, মানে একটা কাশি প্রায় উঠে আসছে, এই দমকটা সামলে নিয়ে তাড়াতাড়ি সে সামনের দিকে হেঁটে চলে গেল। এখান থেকে আমি একটা জেনারেল কোয়েশ্চেন নেব, সেটা হচ্ছে যে অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? বলো কি আনসার হবে? আমি সময় দিচ্ছি, ব্যাস টাইম আপ। অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের দ্বিতীয়বার দেখা হয়েছিল রেল স্টেশনে, প্রথমবার দেখা হয়েছিল পুলিশ স্টেশনে, কেমন? এবার গিরিশ মহাপাত্র তো বেরিয়ে গেল, অপূর্ব কি বলছে? অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলওয়ারকর। বলিয়া সে হাসিল, কিন্তু এই হাসিতে তলওয়ারকর যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দূরনিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। তাহলে অপূর্ব বলছে যে এই সেই গিরিশ মহাপাত্র, বুঝলে তলওয়ারকর, এর পেছনেই কাকাবাবু এর সদল বলে পুলিশের দল বল নিয়ে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন। তোমাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে অপূর্ব তো বুঝেই ফেলেছিল, সে তো জানতোই যে এ গিরিশ মহাপাত্র নয়, এ সব্যসাচী মল্লিক, এ তাহলে তো সেটা বন্ধুকে বলতেই পারত, কিন্তু কেন সে সেটা বন্ধুকে বলল না? কারণ সব্যসাচী মল্লিক তিনি পলিটিক্যাল সাসপেক্ট, রাজবিদ্রোহী। কাজেই যদি সেই কথাটা সে বলে দেয় যে এই লোকটাই সব্যসাচী মল্লিক, এবং যদি রামদাস তলওয়ারকর সেটা পুলিশকে বলে দেয়, তাহলে তো সব্যসাচী মল্লিক ধরা পড়ে যাবেন। সেই জন্য সে বন্ধুকে ওই কথাটা বলল না। এবার বলে সে একটুখানি হাসলো। রামদাস তলওয়ারকর কিন্তু সেই হাসিতে যোগ দিল না। তারপর ট্রেন হুইসেল বাজিয়ে ছাড়লো, বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করলো রামদাস তলওয়ারকর, কিন্তু ততক্ষণে তার যে চওড়া কপাল সেখানে একটা মেঘের ছায়া ঘনিয়েছে, দুশ্চিন্তার মেঘ,
যে এই মানুষটাকে আমি কোথায় দেখেছি, এবং যে সুদূর দুর্নিরীক্ষ জগৎ, দুর্নিরীক্ষ মানে যা সহজে দেখা যায় না, অর্থাৎ আমাদের ভাবনার যে জগৎটা, যেটা আমরা খুব চট করে দেখতে পাই না, সেই সুদূর ভাবনার জগতেই তার সমস্ত মনোযোগটা আকৃষ্ট হয়ে থাকলো যে কোথায় দেখেছি এই লোকটাকে। এবার অপূর্বর কি হলো? অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্য হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল, এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো তুমি আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। কেমন? তাহলে এইটুকু আগে আমরা বুঝে নেব, তারপরে কোয়েশ্চেনে যাব। অপূর্ব ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, তার কামরাতে আর কোনো লোক ছিল না। এবার সন্ধে হয়ে যাবার পরে সে পিরান, পিরান মানে একটা ঢোলা আলখাল্লার মতো যে জামা হয়ে থাকে, সেই পিরানের মধ্যে থেকে সে পইতে বার করলো, এবং বিনা জল, এখানে জল মানে যে কোনো জল নয়, গঙ্গা জল আর কি, সেই বিনা জলেই সে সন্ধ্যাকালীন আহ্নিক সমাপ্ত করলো। এবং যে সকল খাবারের জিনিস স্পর্শ দোষে দুষ্ট হয় না, শাস্ত্রে কিছু কিছু খাবারের কথা বলা আছে, কারণ যখন আমাদের যারা খুব শাস্ত্র মেনে চলেন, যখন তাদের বাড়ির বাইরে যেতে হয়, এখানে ওখানে গিয়ে থাকতে হয়, যে খাবারগুলো অন্যান্যদের ছোঁয়ায় অপবিত্র হয় না বলে শাস্ত্রে বলা আছে, সেই সকল খাবারই অপূর্ব সঙ্গে এনেছিল। সেগুলো সে পিতলের পাত্র থেকে, এটাও শাস্ত্রে বলা আছে যে স্টিলের বা অন্য কিছু নয়, পেতলের পাত্র থেকে সেই খাবারগুলো সে বার করে করে সাজিয়ে রেখে খাওয়া দাওয়া গ্রহণ করলো। জল আর পান তার সঙ্গে থাকা যে ব্রাহ্মণ আর্দালি, সে আগে থেকেই রেখে গিয়েছিল, এবং অপূর্বর জন্য বিছানাও সে তৈরি করে দিয়ে গেছিল। সুতরাং আহ্নিক সেরে, খাওয়া দাওয়া সেরে, জল খেয়ে, পান খেয়ে পরিতৃপ্ত সুস্থ চিত্তে অপূর্ব শুয়ে পড়ল। তার ভরসা ছিল যে ভোরবেলা অবধি তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না। এইটাই অপূর্বর সবচেয়ে বড় ভুল ধারণা ছিল। কারণ কি হলো, সেই রাত্রির মধ্যে অন্তত 3 বার ব্রিটিশ পুলিশের লোক তার ঘুম ভাঙিয়ে একই কথা, তার নাম, সে কোথায় থাকে, সে কোথায় যাচ্ছে, তার ঠিকানা কি, সমস্ত কিছু লিখে নিয়েছে। একবার আর থাকতে না পেরে বিরক্ত হয়ে অপূর্ব যখন প্রতিবাদ করেছিল, তখন বর্মা সাব ইন্সপেক্টর সাহেব ভীষণ কটু কণ্ঠে অভদ্রভাবে তাকে বলেছিল, তুমি তো আর ইউরোপিয়ান নও, সামান্য ভারতীয়। তখন অপূর্ব বলেছিল, আমি ইউরোপিয়ান নই বটে, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। কিন্তু রাত্রিবেলা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের ঘুমের ব্যাঘাত ঘটানো যায় না। তখন সেই পুলিশও বলেছিল, ওই নিয়মটা না রেলওয়ে কর্মচারীর জন্য, আমরা পুলিশ, আমি ইচ্ছে করলে তোমাকে এক্ষুনি টেনে নামিয়ে ট্রেন থেকে ছুঁড়ে ফেলেও দিতে পারি। এই যে অবস্থাটা, তাহলে এই রকমই অপমান, এই রকমই অন্যায় অবিচার প্রতিনিয়ত
ভারতীয়রা ভোগ করছে ব্রিটিশ শাসনাধীন হয়ে। কেমন? তাহলে এই জায়গাটা ধরো আমরা যদি নিই জল ও পান, তাহলে এখানটা অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী। ট্রেনে অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল? ট্রেনে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ছিল। হয়ে গেল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নে রাখিয়া গিয়েছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। এখান থেকে যদি আমরা কোয়েশ্চেন নিই যে অপূর্বর জল ও পান ও শয্যার বন্দোবস্ত কে করে দিয়েছিল? অপূর্বর সঙ্গে থাকা ব্রাহ্মণ আর্দালি তার জল, পান ও শয্যার ব্যবস্থা করে দিয়েছিল। এবার নেক্সট হচ্ছে ইহা যে কত বড় ভ্রম। এইখান থেকে কোশ্চেনটা নাও, কোন ভ্রমের কথা বলা হয়েছে? কোন ভ্রমের কথা বলা হয়েছে? অপূর্ব যেহেতু ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ছিল, তাই তার ধারণা ছিল ভোরবেলা পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না। এই ভ্রমের কথাই বলা হয়েছে। হলো। এবার এইখানটাতে আমি একটা অ্যাস্টেরিক্স মার্ক দিচ্ছি, দিয়ে এইখানটাতে আমি কোয়েশ্চেনটা নিচ্ছি, এটিকে ভ্রম বলা হয়েছে কেন? এটিকে ভ্রম বলা হয়েছে কেন? অপূর্ব ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হওয়া সত্ত্বেও সেই রাত্রিবেলায় অন্তত বার তিনেক ব্রিটিশ পুলিশের লোক ঘুম ভাঙিয়ে তার নাম, ধাম, ঠিকানা লিখিয়ে নিয়েছিল। একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব তাকে সে যে ইউরোপিয়ান নয় সে কথাও মনে করিয়েছিলেন এবং বলেছিলেন যে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হলে যে তার নিদ্রার ব্যাঘাত ঘটানো যাবে না, এই নিয়ম কেবল রেলওয়ে কর্মচারীর জন্য। অপূর্বকে তিনি ইচ্ছে করলে ট্রেন থেকে নামিয়েও দিতে পারেন। ফলে এই যে ভোরবেলা অবধি তার ঘুমের ব্যাঘাত ঘটবে না, এইটাই সেই ভুল ধারণাটার কারণটা আমরা ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে। এবার অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে? কোন নিয়মের কথা বলা হয়েছে? অপূর্ব বর্মা সাব ইন্সপেক্টর সাহেবকে বলেছিল যে সে যেহেতু ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, কাজেই রাত্রে পুলিশও তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে না। তখন সেই নিয়মের কথা তুলেই পুলিশ বলেছিল যে ওই নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল সবার কাছে? এবং খেয়াল রাখবে এটা কিন্তু সম্পাদিত অংশ, পুরোটা তোমাদেরকে দেওয়া হয়নি। ভালো করে পড়ে রাখবে এটা। এখান থেকে যা যা সম্ভাব্য কোয়েশ্চেন ছোট্ট ছোট্ট আসে সেগুলো আমি সব দিয়ে দিলাম, আনসারও আলোচনা করে দিলাম, পুরো টেক্সটও গুছিয়ে বলা হয়ে গেছে। কাজেই কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। তবু যদি থাকে আমাকে ডেফিনেটলি একবার কমেন্ট বক্সে জানিও। আর এটার ওপর আলাদা করে কোয়েশ্চেন আনসারের ভিডিও আমি ডেফিনেটলি দিয়ে দেব। আর লাস্টে একবার সবার জন্য খেয়াল করিয়ে দিই যে এটার মূল গ্রন্থ পথের দাবি বলে যে উপন্যাস, সেটা উপন্যাসের প্রকাশকাল 1926 খ্রিস্টাব্দ। এবার এই প্রসঙ্গেই চলে আসবে, তাহলে পথের দাবি কেন বলা হচ্ছে? কোন পথের দাবি? স্বাধীনতার পথ। আমরা ভারতীয়, আমরা দীর্ঘকাল ইংরেজদের শাসনে পরাধীন হয়ে আছি। স্বাধীনতার পথে হাঁটবার অধিকার আমাদের সকলের আছে। সেই স্বাধীনতার পথের দাবি নিয়েই পথে নেমেছেন এই সব্যসাচী মল্লিকের মতো রাজবিদ্রোহীরা।
কেমন? সেই জন্যে এই অংশটার নাম দেওয়া হচ্ছে পথের দাবি, মূল উপন্যাসটার নামও তাই পথের দাবি, রাজনৈতিক উপন্যাস যেখানে স্বাধীনতার পথে চলবার দাবিটাই তুলেছেন লেখক সমগ্র পরাধীন ভারতবাসীর হয়ে। ক্লিয়ার? যা ডাউট থাকবে আমাকে একটু কমেন্টে জানিও। আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।